এই মেয়ে, সারাদিন শুধু লাফালাফি নাচানাচি করো, সুস্থ হয়ে চলতে পারো না নাকি? হ্যাঁ, না মানে আমি বুঝতে পারিনি। তাই বুঝি রাস্তার মধ্য দিয়ে তালকানার মতো চলাফেরা করছিলে? আই এম সরি। হোয়াট সরি? এক্ষুনি তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বললাম তো আমি সরি, আমি বুঝতে পারিনি। সো হোয়াট শুড আই ডু? তখনই আনিয়া এসে বলে, সরি, আসলে এসব না বুঝতে পারিনি, সো আপনাকে ক্ষমা করে দিন। আরে বুদ্ধ, আমি তো বলছি সরি, উনি না শুনলে আমি কি করব? শুনেছি আমি। নেক্সট টাইম আর রাস্তায় বসে লাফালাফি করবে না, কেমন? ওকে, আমি ভেবে দেখব। কি? শোনো ফারাদার, যদি আমি তোমাকে রাস্তায় বসে লাফালাফি করতে দেখি না, তাহলে তোমার ঠ্যাং ভেঙে তোমারই হাতে ধরিয়ে দেবো। হুম, আসছে আমার ঠ্যাং ভেঙে আমারই হাতে ধরাতে। আমার পাপার নাম শুনলেই না প্যান্ট ভরে মুতু করে দিবা। আবার বড় বড় কথা কয়। এই মেয়ে, কি বিড়বিড় করো? হ্যাঁ, কই কিছু না তো। এখানে চুপটি করে দাঁড়াও, আমি এক্ষুনি রিক্সা ডেকে দিচ্ছি। না, আমি চলে যেতে পারবো। বললাম না চুপ। তাহলে কিছু না। দেন ওই পুলিশ অফিসারটা আমাদের জন্য রিক্সা ডেকে দেয়। রিক্সাতে উঠতেই উনি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে আমাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? এক নয়, হ্যাঁ। ওই রিক্সাওয়ালা ভাই চলেন তো, এত প্যাচাল পাড়ার টাইম নেই আমার। হ্যাঁ, মা বাবা কত আদর করে মেয়ের নাম রেখেছে ইশক, কিন্তু মেয়ের মনে তো ইশক মোহব্বত কিচ্ছু নেই। রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে কিছু দূর যেতেই পেছনে ফিরে দেখি পুলিশ অফিসারটা এদিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সানগ্লাস পরছে। আর উনি এদিকে তাকিয়ে থাকার সুবাদে তখনই আমি তাকে ভেঙচি মেরে দিই। তখন আনু পেছন ফিরে হা হা করে হেসে দিয়ে বলে, হায় আল্লাহ, আমি তো ব্যাটাকে ভেঙচি মেরেছি, উনি আবার দেখে ফেলেছে নাকি? এখন কি হবে? বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টি আসবে কবে? কালকে আসবে ঈশক। তাহলে তুই আমার কাছে থাকবি কেমন? ইয়েস মাই ঈশক মোহব্বত। হয়েছে, এখন থাম, নে বাসায় এসে গেছি। বাসায় যেয়ে ফ্রেশ হতেই মাম্মা আমাদের খাবার খাইয়ে দেয়। পরের দিন সকালে হঠাৎ আনুর ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলে আমাকে জানাই যে, আব্বু আম্মু এসে পড়েছে, তাই চাবি নিয়ে বাসায় যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো রেডি আছি, তুই রেডি হয়ে নে, দেন আমরা বাসায় গিয়ে চাবি দিয়ে আসবো কেমন? আনু রেডি হতেই আমরা চাবি নিয়ে ওদের বাসায় চলে যাই। অবশ্য আনুর বেশি দূরে নয়, আমার বাসার সামনেই দুটো ফ্ল্যাট আছে, একটা হলো আনুদের আর একটা যেন কাদের, আই ডোন্ট নো। আঙ্কেল আন্টিকে চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরে আসতেই দোতলা থেকে আঙ্কেল বলে, মা, তোরা দাঁড়া, আমি এখনই আসছি। আঙ্কেল নিচে আসতেই আমাকে চকলেটের বক্স দিয়ে বলে, আম্মু, এটা তোর। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম মা। তা আমার এই মেয়েটা তোকে জ্বালায়নি তো? জ্বালাইনি মানে? তুমি জানো ও কি করছে আঙ্কেল? কি করেছে মা? ঈশক, তুমি যদি তোমার মুখ খোলো, আমি তোমার মুখ টেপ দিয়ে আটকিয়ে দেবো। আমিও ট্যাপ খুলে নিব। আনু, তুই থাম। আর মা, আমাকে বলো কি করেছে ও? কাল রাতে ঘুমের মধ্যে ও আমাকে ওর উঠবে জামাই মনে করে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বেবি গিভ মি এ কিস। এটা কি ঠিক তুমি বলো? মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। তোমার মেয়ের টানাটানি সইতে না পেরে আমি ওকে বেড থেকে ফেলে দিয়েছি। তখনই মাম্মা পাপা এসে জিজ্ঞেস করে, কিরে মা, তোরা এখনো ঘুমাসনি? তাই তো বলছি আঙ্কেল ওকে ধরে বিয়ে দিয়ে দাও, ভালোই হবে। আমার কথা শুনে আঙ্কেল হাসতে হাসতে বাসায় চলে যায়। আর আনু মুখটা বাংলার পাঁচের মতো করে আমাকে তাড়া করতে শুরু করে। আনু তাড়া খেয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওদের পাশের ফ্ল্যাটের ছাদের দিকে নজর চলে যায়। নজর যেতেই দেখি সেই পুলিশ অফিসারটা আমাদের দেখে দুপাটি দাঁত বের করে হাসছে। তার হাসা স্ত্রী দেখে মনে হলো সে আমার কথা শুনেই হাসছে। হাসতে হাসুক তো আমার কি। আর তখনই আনু এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শয়তান, কোনো কথা তোর মুখে আটকায় না, তাই না? আটকাবে কেন? তুই আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করেছিস, বেস্ট ফ্রেন্ড বলে ছেড়ে দিচ্ছি, নয়তো পুলিশ কেস করে দিতাম। আমার কথা শুনে আনু হা হা করে হেসে দিয়ে আমার কানে ফিসফিস করে বলে, তাই বুঝি, তার কাছে মানে সে পুলিশের কাছে পুলিশ কেস করতে গিয়েছিলি? কি যে বলো, ওনার সামনে গেলে তো লজ্জায় মরে যেতাম। চলো। কোথায়? ফুচকা খেতে ফুচকা শপে। দেন আমরা দুই বেস্টু বাসার সামনের ফুচকা শপে ফুচকা খেতে যাই। ফুচকা খেয়ে দুষ্টুমি শুরু করতেই আমি স্লিপ করে রাস্তায় পড়ে যাই। হায় আমার কোমর, কেউ আমাকে ধরো প্লিজ।
আর তখনই পুলিশটার দিকে নজর যেতেই দেখি ব্যাটা পুলিশ আমার কাণ্ড দেখে আমারই সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। পচা পুলিশ, আমি তোমার দাঁত খুলে নিব, কপালে বউ নাই তোর। আর তখনই মাম্মা আর আনু আমাকে তুলে নিয়ে বাসায় চলে যায়। মা ব্যথা করছে খুব? কই না তো, ব্যথা তো পাইনি মাম্মা। তোমার পাপা শুনলে তো খুব রেগে যাবেন। পাপা তো জানবেই না, সো রাখবে কি করে মাম্মা? তোমার পাপা আলাদা করে কিছু জানা লাগে না, সে তার মেয়েকে দেখলেই বুঝে যায়। তাই মাম্মা? আজ রাতে আমরা বাইরে ডিনার করব, কেমন? সিরিয়াসলি মাম্মা? হ্যাঁ মা, তোমার পাপা বলেছেন তোমাকে শপিং করাবে ও ডিনার নিয়ে যাবে। রাতে আমি মাম্মা পাপার সাথে শপিং করে ডিনারে চলে যাই। ডিনার শেষে উঠে দাঁড়াতেই দেখি সেই পুলিশ অফিসারটাও আমাদের সামনের টেবিলে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। তখনই আমি পাপাকে বলি, পাপা আমার পেট ভরেনি, আমি চিকেন ফ্রাই খাবো। আমার কথা শুনে পাপা চিকেন ফ্রাই অর্ডার করিয়ে আমাকে বলে, আমার মা তো খেতেই চায় না। আজ কি মায়ের পেটে হাতি ঢুকছে যে এত খিদে পাচ্ছে? খিদে পেলে কি খাবো না? তুমি না পচা পাপা। আমি কি সেটা বলছি মা? শুধু শুধু রাগ করে, দুষ্টু মা জানি কোথাকার। ওই তো আমি জানি, আমি তোমার মাম্মা। আর তখনই মাম্মা পাপা হা হা করে হেসে দেয়। তখনই সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসার আমাকে দেখে হাসছে। ডেফিনেটলি শৈতানটা সকালে স্লিপ করে পড়ে যাওয়ার কথা মনে করেই হাসছে, পাঁচই যেন কোথাকার। আর তখনই খেয়াল করে দেখি একটা 2 বা 2.5 বছরের বাবু ও একজন মহিলা সেই পুলিশ অফিসারের সাথেই বসে। ও মা গো, আমি কি এই বিবাহিত লোককেও এক বাচ্চার বাপের ক্রাশে পড়লাম? কি হলো মা, খাচ্ছিস না যে? খিদে নেই পাপা, পেট ভরে গেছে আমার। তা বললে কি হবে? কিছুটা খাওনি তুমি মা? ইচ্ছে করছে না পাপা, আমি সরি। আমি প্লিজ রেস্টুরেন্টের বাইরে গিয়ে দাঁড়াই, আমার এখানে একদম ভালো লাগছে না। আচ্ছা মা, যাও, তবে সাবধানে, কেমন? ওকে পাপা। বাইরে গিয়ে দাঁড়াতেই দেখি সেই পুলিশ অফিসার ওই বাবুটাকে কোলে করে বাবুর আম্মুকে সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছে। অবশ্য তাতে আমার কি, আমি আর কখনোই ক্রাশ মানে বাস খাবো না। এটাই আমার প্রথম ও শেষ ক্রাশ, আই মিন বাস। তাই আমি তাদের দেখেও না দেখার ভান করে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। আর অমনি হঠাৎ করে আমার খোপা খুলে গিয়ে চুলগুলো বেরিয়ে আসে। তাই আমি গাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করি। চুল ঠিক করে ওপাশ ফিরে তাকাতেই দেখি সেই পুলিশ অফিসার আমাকে দেখে হাসছে। উফ, কি সুন্দর সুইট সিম্পল স্মাইল তার। তবে এখন ওই ক্রাশের কথা ভাবলে সে আমার ক্রাশে পরিণত হবে। তাই তখনই তাকে মাথা থেকে জেলে ফেলে মাম্মাকে খালামনির বাসায় ড্রপ করে আমিও পাপা বাসায় চলে যাই। বাসায় যেতেই আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই ভয় পেয়ে যাই আমি, কারণ আমি একা একা ঘুমাতে পারি না। আর তাই আমার মাম্মা আমার কাছে ঘুমায়। এখন কি হবে, আমি একা একা ঘুমাবো কি করে? তাই তখনই আমার বালিশ ও কাঁথা নিয়ে পা টিপে টিপে পাপার রুমে চলে যাই আর আস্তে করে পাপার অপোজিটে গিয়ে শুয়ে পড়ি। তখনই পাপা হঠাৎ করে পাপা বলে ওঠে, কি হলো মা, এত দূরে শুয়েছে কেন? পড়ে যাবে তো, আমার কাছে এসে ঘুমাও। তারপরে আমি আস্তে আস্তে করে পাপার কাছে এগিয়ে শুয়ে পড়ি। আর পাপা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো আছি, আর কোনো ভয় নেই মা। পাপা তুমি জানলে কি করে? আমার মা আর আমি জানবো না? তোমার মাম্মা জানো তোমার চিন্তায় কতবার ফোন করেছে? আমি তোমার কাছে আসি, তারপরও সেই চিন্তায় মরে যাচ্ছে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো মা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার পাপার বুকে মাথা রেখে শুয়ে আছি। আর আমার পাপা তখন মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন মহাকাশে মহাত্রাস পড়ছেন। তখন চোখ তুলে সামনে তাকাতেই দেখি আমার মাম্মা এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। মাম্মাকে দেখা মাত্রই মাম্মাকে গিয়ে জড়িয়ে ধরি। তখন পাপা আমাকে বলেন, তুমি জানো মা, কালকে তুমি ঘুমিয়ে যাওয়ার পরেও তোমার আম্মু কমসে কম 10 বার ফোন করেছে। মাম্মা তুমি কি পাগল হয়ে গেছো? পাপা তুমি পুলিশ হেডকোয়ার্টারে যাবে না? মা, তুমি আমাকে শুক্রবারে কাজটা পাঠাতে চাও? তোমাদের শুক্র শনি আছে নাকি পাপা? নাই। তো আমিও এখন ফ্রেশ হতে চাই। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই গিটারের শব্দ শুনতে পাই। তাই গিটারিস্টকে দেখতে
টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় চলে যাই। সেখানে যেতেই চোখ কপালে আমার, কারণ সেই পুলিশ অফিসারটাই তার বারান্দায় ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছে। ও মাই গুডনেস! আর তখনই সেই পুলিশ অফিসারটা আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে গিটার বাজাতে বাজাতে রেলিংয়ের কাছে চলে আসে। ও জি, তাহলে আনুর পাশের ফ্ল্যাটটা ওনার? দ্যাটস মেন রোডের ওপাশে ওনার বাড়ি, এপাশে আমার বাড়ি। প্রত্যেক দিন সকালের হাওয়া খেতে এলেই আমার এই লোকটার মুখ দর্শন করতে হবে। হোমা গো, কেউ আমাকে ধরো! ক্রাশ নামের বাস তো সোজা আমার বাপের বাড়ির সামনে এসে জুটেছে। তাই তখনই আমি ওই ব্যাটা পুলিশকে ভেঙচি মেরে পর্দা টেনে দিয়ে রুমে চলে যাই। রুমে যেতেই আবারও চোরের মতো ব্যাটা পুলিশকে উকি মেরে দেখতে থাকি। তখনই খেয়াল করে দেখি ব্যাটা পুলিশ এদিকে তাকিয়ে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আশ্চর্য, ব্যাটা এত হাসছে কেন? তখনই খেয়াল করে দেখি যে পর্দার আড়ালে থেকে আমি ওই পুলিশ অফিসারটাকে লুকিয়ে লুকিয়ে দেখছি, ওটা এতই পাতলা যে ব্যাটা পুলিশ আমাকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এস, কি হলো এটা? চোরের উপরে বাটপারি করতে গিয়ে চোর বলে গেলাম। তখনই আনু এসে আমাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। রাস্তায় যেতেই কেউ একজন আমাকে বলে ওঠে, দেখবে যখন সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখো, এভাবে লুকিয়ে। দেখার কি দরকার? তখনই চোখ তুলে সামনে তাকিয়ে দেখি সেই পুলিশ অফিসার। ওমা গো, আপুরটা এখন আমার সামনে এসে জুটেছে। ধুর বাবা, ভাল লাগে না, কি যে করি। কি হলো, চুপ করে আছো কেন? আপনার চেহারা দেখছি আঙ্কেল। কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল মনে হয় তোমার? কি যে যুগ আসলো, আঙ্কেলকে আঙ্কেল বললেও দোষ হয়। এই মেয়ে, কি বলে তুমি আমাকে? বয়রা জানি কোথাকার, গিয়ে কানের ডক্টর দেখান, দেন আমি বলবো যে আঙ্কেলকে আঙ্কেল বলেছি। তখনই পুলিশটা আমার মুখোমুখি হয়ে ঠোঁটের কাছে এসে বলে, তোমার আমাকে আঙ্কেল বলে মনে হয়, তাই তো? দেখো, তোমার এমন আঙ্কেলের মতোই বর জুটবে। শকুনের অভিশাপে গরু মরে না, বুঝলেন? বলা তো যায় না, মরতেও পারে, তাই না? আর তখনই ইমা আমাদের খেতে ডাকে। ইমার ডাক পড়তেই আমি ফাজিলটাকে ধাক্কা মেরে সোফায় শুয়ে দিয়ে পিচুকে নিয়ে হলে চলে যাই। আর তখনই বরটা খেতে আসে। বরটা আসতেই ছোটটা আমাকে বলে, তুমি পাপাকে খাইয়ে দাও। তোমার পাপার হাত আছে, সে নিজেই হাতে খেতে পারবে সোনা। পাপে না, পাপার হাতে পাতা। পিচ্চিটার কথা শুনে ভাবছিলাম ও ভুলের বকে, তখন ইমা এসে বলে, কাল রাতে পেঁয়াজ কাটতে গিয়ে নিজের আঙুলি কেটে ফেলেছে ভাইয়া। কি যে বলো না তুমি! বাড়িতে এত কাজের লোক, সবাই কি মঙ্গল গ্রহে ছিল? না রে, তারা ছিলই, ভাইয়ার মাঠে বাড়ি করতে গিয়ে ঝামেলা বাজাইছে। ইমার কথা শুনে বড়টার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে চোরের মতো তাকিয়ে আছে। তাই আর কথা না বাড়িয়ে ছোট বড় দুটোকেই নিজের হাতে খাইয়ে দিই। ওদের খাইয়ে দিয়ে ইমার দিকে তাকাতেই দেখি প্লেটটা ধরে দাঁড়িয়ে আছে সে। তাই ওকেও নিজের হাতে খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ইমা আমাকে জড়িয়ে ধরে বলে, আমি না কখনোই ভাবিনি যে 2 দিনে তুই আমার এত ক্লোজ বন্ধু হয়ে যাবি। আমিও কি ভেবেছিলাম বুদ্ধু? না, আচ্ছা, আমি এখন বাসায় যাই। বাসায় একটা স্যাভলন ওয়েনমেন্ট আছে, ওটা এনে তোর ভাইয়ের আঙুলে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। ওকে, তাহলে আমি গিয়ে গরম পানিটা করে আনি, কেমন? রহিম চাচু ওষুধপত্র নিয়ে আসতেই আমি ওনার রুমে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি সে তার কেটে যাওয়া আঙুলে বাচ্চাদের মতো ফু দিচ্ছে। কিন্তু আমাকে দেখা মাত্রই সে তার হাতটা পেছনে লুকিয়ে ফেলে। তখনই আমি তার সামনে গিয়ে বলি, আপনার হাতটা দেখি। কি দেখবে? কিছু হয়নি। হয়েছে কি হয়নি সেটা আমি ভেবে দেখব, সো আপনার হাতটা দেখান, নয়তো খারাপ হয়ে যাবে। এই নাও দেখো। আমি ডান হাত নয়, বাম হাত দেখতে চেয়েছি। নাও দেখো। উফ, খুব ব্যথা করছে তাই না? আগে করছিলে আর এখন করে না। হয়েছে, আর আলামের ঘরে দুলাল সাজতে হবে না, কেমন? তারপর হালকা গরম পানি ও স্যাপলন দিয়ে কাটা আঙুলটা পরিষ্কার করে ওয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিই। আর তখনই হঠাৎ উনি আমাকে ওনার বুকে চেপে ধরে বলে, আমার ছেলের মা হবে, আমাকে বিয়ে করবে। দেখো, কোনো কষ্ট হবে না, আমি তোমাকে রানী করে রাখবো। তুমি শুধু আমাকে বলো তুমি আমাকে বিয়ে করবে, আমার ইহানের মা হবে। দেখো, তোমার কাছে আমি কখনো অন্যায় আবদার করব না। তুমি তোমার ছেলে নিয়ে থাকবে, আমি আমার মতোই থাকবো। কখনো তোমাকে স্বামীর অধিকার দেখাতে আসবো না। তুমি বলো না তুমি আমাকে বিয়ে করবে। ওনার বলা কথাগুলো শুনে থমকে যাই আমি। তবুও নিজেকে সামলে নিয়ে ওনাকে ছাড়িয়ে বাসায় চলে যাই।
বাসায় গিয়ে সারাদিন শুয়ে শুয়ে ওনার বলা কথাগুলোই ভাবতে থাকি আমি। ভাবতে ভাবতে চোখ লেগে যায় আমার, আর এক ঘুমে রাত 9টা বেজে যায়। ঘুম থেকে উঠে সামনে তাকাতেই দেখি বড়টা ওর বারান্দায় দাঁড়িয়ে গালে হাত দিয়ে আমাকেই দেখছে। আর তখনই পাপা আমার গালে চুমু খেয়ে বলে, এত ঘুমালে হবে মা? ডিনার করবে না? হ্যাঁ করবো তো পাপা, কিন্তু তোমরা আমাকে আগে কেন ডেকে তোলোনি? কারণ আমার মাকে ঘুমালে পরীর মতো লাগে তাই। এমন কথা বলো না তোমরা, আমারও তো খুবই লজ্জা করে। তুমিও না মাম্মা, ধ্যাত্তেরিকা, ভালো লাগে না কিছু। পাপা পর্দাটা টেনে দাও তো। কেন মা? বাইরে খুবই অন্ধকার, তাই আমার না খুবই ভয় করছে পাপা। কে বলেছে বাইরে অন্ধকার? বাইরে তো চাঁদনি রাত। ওকে পাপা, দিতে হবে না, তোমরা যাও, আমি এখন ঘুমাবো। আচ্ছা মা, ঠিক আছে। পাপা যেতেই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর ওনার বলা কথাগুলো ভাবতে থাকি। আর ভাবি কত ছেলে তো আমাকে প্রপোজ করলো, জিএফ বানাতে চাইলো, কিন্তু উনি তো সেরকম কিছুই আমার কাছে চায়নি। বরং আমাকে ওনার বিয়ে করা বউ ও ইহানের মা বানাতে চেয়েছে। আর ওনার এই চাওয়াতে তো কোনো স্বার্থপরতা নেই, বরং উনি আমাকে পবিত্র বিয়ের বন্ধনে বাঁধতে চেয়েছেন। কিছুই বুঝতে পারছি না আমি কী যে করি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরে। পেছনে ফিরে দেখি পুলিশটা আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ইয়ে মানে আপনি? তুমি কি দেখে চলতে পারো না? এখানে তো রিক্সা নিচে পড়তে। আসলে আমি না বুঝতে পারিনি। ওকে, তোমার বুঝতে হবে না, চলো আমি তোমাকে কলেজে দিয়ে আসি। আর তখনই পিচ্ছুটা আমাকে বলে, হ্যাঁ বাবা বলো। তারপর আমি ইহানকে কোলে নিয়ে ওনার পাশে বসে আমার কলেজে যাই। কলেজে গিয়ে ইহানকে চুমু খেয়ে আমরা ক্লাসে চলে যাই। রাতে স্টাডি শেষে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ইহান ও ইমার কথা ভাবতে থাকি। আর তখনই পাপা এসে আমাকে বলে, মা, আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ পাপা বলো। একটা ছেলে আছে, অনেক ভালো। মানে মা, ও মানে বুঝেছি বাবা, তুমি আমার বিয়ে দিতে চাও তাই তো? এভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন পাপা? না মানে মা, তুমি সেটা বুঝলে কি করে? কলেজ থেকে আসার পর থেকে আমি তোমাদের অবজার্ভ করে যাচ্ছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, কিন্তু সাহস করে কিছু বলে উঠতে পারছো না, তাই তো? হ্যাঁ মা। লিসেন পাপা, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, অনেস্ট পুলিশ অফিসার ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। গট ইট? আমার কথা শুনে মাম্মা পাপা হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। আশ্চর্য, তারা এভাবে হাসলো কেন? পাপা যার কথা বলেছে সে কি পুলিশ অফিসার? না মিস্টার ইমান খান? আচ্ছা, আমি এগুলো কি ভাবছি? আমার মাথাটা বোধহয় গেছে। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ফোনের উপাস থেকে ইমার কান্না শুনতে পাই। কি হলো, কাঁদছিস কেন তুই? তুই একটু আয় না শোনা, ইহানটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। ইমার কথা শোনা মাত্রই আমি হন্তদন্ত হয়ে ইহানের কাছে ছুটে যাই আর ইহানকে আমার কোলে তুলে নিই। কোলে নিতেই অনুভব করি জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। এসব কি করে হলো? সারা সকাল তো ভালোই ছিল তাহলে। ইস, আমি কলেজ থেকে বাসায় এসে আবার ডক্টর দেখাতে ডক্টরের কাছে গেছিলাম। সেখান থেকে এসে দেখি ইহান বাথটবে বসে পানির সাথে খেলছে, আর আমি ওর হাত মুখ মুছিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যার পর ঘুম থেকে উঠছে না দেখে ওর কাছে আসি। এসে দেখি ঠান্ডায় ছকছকিয়ে কাঁপছে আর খুবই জ্বর উঠেছে ওর। ভাইয়া ওর জন্য ডক্টর আনতে গেছে। এত কিছু হয়ে যাওয়ার পর আমাকে বলছিস ওর জন্য নাকি দুটো ন্যানি? ওনারা কি ঘুমিয়েছিল? আজকেই ইমানকে বলবো ওদের কাছ থেকে ছাড়িয়ে দিতে, আর আমি পিচ্ছুর খেয়াল রাখবো। ঠিক তখনই ডক্টর এসে পড়ে। ডক্টর চেক আপ করে বলেন, আপনার বাবুর অনেক ঠান্ডা লেগেছে মিসেস খান, ওকে অলওয়েজ গরম জামা কাপড় পরিয়ে রাখবেন। খাবার পানি থেকে শুরু করে আপনি যাই আপনার ছেলেকে খাওয়াবেন না কেন গরম গরম খাওয়াবেন। আর আমি জ্বরের ও ঠান্ডার ওষুধ লিখে দিয়েছি, ওইগুলো কন্টিনিউ করলেই আলহামদুলিল্লাহ আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আসলে বেশি ঠান্ডা লাগার কারণে আপনার ছেলের জ্বরটা অনেক বেড়ে গেছে, তাই ওর কষ্ট হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, পেটে ওষুধ পড়লেই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ডক্টর চলে যায়। ডক্টর যেতেই আমি ইহানের ক্লথ চেঞ্জ করে ওকে সোয়েটার পরিয়ে দিই, আর ইমা ওর জন্য ফিটার বানিয়ে আনে। পিচ্চুকে ফিটার খাইয়ে ওষুধ খাইয়ে দেই আমি। তখন খেয়াল করে ইমা ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই আমি ওকে ওর রুমে গিয়ে শুয়ে পড়তে বলি। ও যেতেই আমি পিচ্চুর হাতে পায়ে তেল মালিশ করে দিই আর ওকে জলপট্টি করে দিই।
এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি খেয়াল করি পিচ্ছুটা আমাকে দেখে হাসছে। ওরে পিচ্ছু, তুমি হাসো? তুমি আতো তো, আমি তোমার কোলে। হ্যাঁ বাবা। পাপা কই? এই তো বাবা, আমি এখানে। তখন পিচ্ছুটা মিষ্টি হাসি দিয়ে আমার গায়ে পা তুলে দিয়ে বলে। মাম, আমার কোথায়? তখন বড়টা পিচ্ছুর মাথায় হাত রেখে বলে। তোমার মম আছে না বাবা, সব ঠিক হয়ে যাবে। তখন পিচ্ছুটা আমাকে বলে। মাম, তুমি আমাকে আদর করো, আমি তাহলে ভালো হয়ে যাবো। তখন আমি পিচ্ছুটাকে চুমাতে চুমাতে ভরিয়ে দিই, আর বড়টা তখন ওর মাথায় জলফুট্টি দিয়ে দেয়। পিচ্ছুকে আদর করতে করতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাপ বেটা দুটোই আমাকে কোলবালিশ বানিয়ে রেখেছে। হায় আল্লাহ, এ আমার কেমন দিন আসলো যে শেষমেশ আমাকে কোলবালিশ হতে হলো। কিন্তু এই বড়টা আমার পেছনে এসে ঘুমালো কখন? যখন তোমরা ঘুমিয়ে পড়েছো তখন। তাই বলে আপনি আমাকে কোলবালিশ বানিয়ে রাখবেন? আমি আজকেই আমার পাপার কাছে আপনার নামে নালিশ করব। তুমি কি নালিশ করলে বালিশ পেতে চাও ভাবি? মানে তুই আমাকে ভাবি বলছিস কেন? তখন এই পাপা এসে বলে। মা, তুই তো বলেছিস অনেস্ট পুলিশ অফিসার ছাড়া বিয়ে করবি না, তাই আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে অনেস্ট অফিসার ইমন খানকে আমার জামাই হিসাবে নির্বাচিত করেছি। কি রে মা, তোর পছন্দ হয়েছে? পাপার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। পাপা আমার জন্য আর কাউকে পেল না, শেষমেশ এই শয়তানটাই আমার কপালে জুটলো। কি পুরা কপাল নিয়ে জন্মেছি আমি আমার এই দুঃখ রাখবো কই? এসব ভাবতে ভাবতে সামনে তাকাতেই দেখি শয়তানটা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে, আর আমার ওকে ঝাঁটা পেটা করতে মন চাইছে। তখনই কেউ আমার কানে ফিসফিসিয়ে বলে। ঝাঁটা পেটা করতে মন চাইছে? তাই তো, বিয়ের পরে করো কেমন? এখন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে তোমার তো জেল হয়ে যাবে সোনা। তখনই পাশ ফিরে দেখি শয়তানটা চুলে স্পাইক করছে। তাই তো বলি, মেয়েরা এত কেন ক্রাশ খায় এর উপরে? কি হলো ম্যাডাম, কি এত ভাবছেন? ঝাঁটা পেটা করবেন না? আপনার মাথা করব, ফাজিল যেন কোথাকার। ও তুমি ফাজিল বলো আর যাই বলো, আমি জানতাম যে তুমি আমাকে ভালোই ভালোই রাজি হবে না বিয়ে করতে। আর তাই তো কি? আর তাই তো পাপাকে গিয়ে বলেছি আমার আপনার মেয়েকে পছন্দ, আর আমি তাকে বিয়ে করতে চাই। অসভ্য বেটা, বিয়ের আগেই আমার পাপাকে নিজের বাপ বানিয়ে ফেলেছিস। হ্যাঁ সোনা। বলে হঠাৎ শয়তানটা আমার গালে চুমু খেয়ে এক দৌড়ে নিচে চলে যায়, আর আমি ও পিচ্ছুকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকাই। নিচে তাকাতেই পুলিশটা আমাকে চোখ মেরে নিজের গাড়ি ড্রাইভ করে থানায় চলে যায়। হায় আল্লাহ, এখনই তার এই অবস্থা। বিয়ের পরে যে কি হবে সেটা তো তুমি ভালোই জানো। শুনেছি পুলিশরা নাকি খুবই লুচ্চা হয়। আমারটাও কি লুচ্চা? ও মা গো, কেউ আমারে ধরো। হ্যাঁ, ভাবি ধরেছি। এই ইমা, মোটেও ফাজলামি করবা না কেমন? আমি কি করলাম? যেটা সত্যি সেটাই বললাম। খুব লাফালাফি না আমার বিয়ে নিয়ে? এখন কেমন লাগছে এইসব? আনো, মোটেও আমার মাথা খাবি না কেমন? আমি আর কি খাবো, খাওয়ার লোক তো এসে গিয়েছে। ফাজিল কতগুলো, যা দূরে যাই আমার। মরাটা বাদ, আগে তোর বিয়ে খাবো তারপর মরবো কেমন? হারামি, তোরা বেস্ট ফ্রেন্ড জাতীয় কলঙ্ক। এমন ভাব করতেছো যেন আমার বিয়ে না, শ্রাদ্ধ হচ্ছে। মোটেও দাঁত কেলাবি না, তাহলে তোদের দাঁত খুলে হাতে ধরিয়ে দিব। আফটার বেস্ট ফ্রেন্ড বিয়ে বলে কথা। বিয়ে হোক বা শ্রাদ্ধ হোক, আমাদের তো বেশি অধিকার আছে, তাই না? হারামি কতগুলো, এ তোরা আসছিস কোথা দিয়ে? খাদক কতগুলো যেন জীবনেও কিচ্ছু খায়নি, তাই সব আমার বিয়েতে বসেই খাবে। ও, তুই যাই বলিস না কেন, তুই আমার ভাবি মানে ভাবি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? কি ভাবি? তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই এমন কেন বলতো? আমি কি এতই খারাপ? আচ্ছা, আমি নয় খারাপ, ভাইয়া কি খারাপ? জানি না আমি। জানবি কি করে? কখন আমার ভাইয়ের মন পড়ার চেষ্টা করেছিস? আমার ভাইকে তো সেই শুরু থেকেই তোকে পছন্দ করে। আমাকে পছন্দ করার কি হলো? আমি কি বিশ্ব সুন্দরী? না, তোর মনটা অনেক সুন্দর। ভাইয়া যখন তোকে প্রথমবার আমাদের কলেজে দেখেছিল তখন থেকেই তোর প্রেমের লাড্ডু। আমি ক্লাস করে বাসায় এলে ভাইয়া আগে তোর কথা জিজ্ঞেস করতাম, তারপর থেকে আমি তোর খোঁজ খবর নিতে শুরু করি আর জানতে পারি তুই সত্যি খুব ভালো একটা মেয়ে, এবং আমার ভাবি হওয়ার যোগ্যতা শুধু তোর মধ্যেই আছে। ইমার কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। তখন ও আমাকে বলে, তুই পারবি না ইহানের মতো আমারও মা হয়ে থাকতে?
আমারও তো মায়ের খুব প্রয়োজন। তুই আমাকে মারবি, কাটবি, বকবি, আমি তাতে অনেক খুশি। তুই জানিস ইহানের মতো আমাকেও ভাইয়া ওর মেয়ের মতো ট্রিট করে। ইহান যেমন ওর ছেলে, আমিও নাকি ওর মেয়ে। ওর কথা শুনে কান্না পেয়ে যায় আমার। তবুও নিজেকে সামলে নিয়ে বলি, এই যে পাজি, এত সেন্টি হলে হবে? ব্রেকফাস্ট করতে হবে না? তোর ভাইও ব্রেকফাস্ট করে গেল না। ওর আর ব্রেকফাস্ট, ও তো এমনিই কাজে, এই ওর স্বামী হতে চলেছে। আর স্বামী হয়ে গেলে নিজের মতো মানুষ করে নিস। হ্যাঁ, তা আবার বলতে, যা ফাজিল, ওনাকে তো আমারই কোলে পিঠে করে মানুষ করে নিতে হবে। তা তো হবেই ভাবি। বাই দ্য ওয়ে, ভাইয়া ফোন করলে আমরা এঙ্গেজমেন্ট, বিয়ে ও রিসেপশন শপিং করতে যাবো, কেমন? আচ্ছা। তারপর ইমা ও আনিয়া চলে যায়, আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই পুলিশটা আমাকে বলে ওঠে, শোনা, আমি তোমার জন্য একটা নীল শাড়ি ও কিছু অর্নামেন্টস আলমারির মধ্যে রেখে এসেছি, তাই শপিংয়ে আসার সময়গুলো পরে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, একটু সাজুগুজু করে এসো, কেমন? কারণ আজকে পুলিশ হেডকোয়ার্টারে পার্টি আছে, আর সেখানে আমাদের এঙ্গেজমেন্ট হবে, কেমন? ওকে। বাই দ্য ওয়ে, এক্ষুনি রেডি হও, কারণ আমি কিছু সময় পরই তোমাদের নিয়ে আসবো। ওকে, বাই বাই। বাই। আশ্চর্য, কি হয়ে গেল আমার? আমি ওনাকে বকা কেন দিলাম না? উনি যা বললো তাতে শুধু ওকে 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 করে গেলাম। এসব ভাবতে ভাবতে আমার ইহানটা ঘুম থেকে উঠে পড়ে। তারপর আমি ওকে গোসল করিয়ে খাবার খাইয়ে রেডি করে আমিও ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে আমার পিচ্চু, ইমা ও আনুকে নিয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে থাকি। বেলা 12টা নাগাদ উনি আমাদের পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই পাপা আমাদের এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করেন এবং তারপরেই আমাদের এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্টের সময় ওই ফাজিলটা আমার সামনে হাঁটু গেড়ে বসে, রিংটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, হইলেও ম্যারিমি। ব্যাটার কথা শুনে লজ্জায় লাল হয়ে কাঁপা কাঁপা গলায় বলি, ইয়েস, আই টু। আর তখনই ফাজিলের হাড্ডিটা আমাকে রিং পরিয়ে দেয়, আর আমি লজ্জায় লাল হয়ে ইহানের দিকে তাকিয়ে ওনাকে রিং পরিয়ে দিই। এঙ্গেজমেন্ট শেষে সবাই আমাদের কংগ্রাচুলেট করে। তখন উনি আমার কানে ফিসফিসিয়ে বলে, তুমি হয়তো ভাবছো আমি কেন আমাদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করছি। আসলে তাড়াহুড়া করার প্রধান কারণ হলো আমার আর তর্স হয়েছে না। হোমা গো, এই ব্যাটা কি লুচ্চা! বাঁশরে বিলাই মারার জন্য এখনই উনি উঠে পড়ে লেগেছে। কি হবে এখন? জানি না কি আছে আমার কপালে। শুনেছি বাসরে নাকি বিলাই মারে। এই বিলাইটা মারে কি করে? বাসর ঘরে কি বিলাই ছেড়ে দেয়? নবদম্পতি সেই বিলাই ধরে মারে? আল্লাহ ভালো জানে। তখনই আমি খেয়াল করি আমি যেন কারো কোলে। খেয়াল করে ভালো করে তাকাতেই দেখি আমার উঠবিয়ে হাজবেন্ড আমাকে কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বলি, ওই ওই, আপনি আমাকে কোলে তুলেছেন কেন? বারে, আমার বউকে আমি কোলে তুলেছি তো। দেখেন, আমাদের বিয়ে এখনো হয়নি, সো বউ বউ করবেন না, কেমন? আজ তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কাল তোমার গায়ে হলুদ, পরশু আমাদের বিয়ে, তারপর থেকে আমি আর তুমি, আমাদের ছেলে পেলে নিয়ে আমাদের সংসার। কি বলো তুমি? ওনার কথা শুনে চুপটি করে আমি ওনার দিকে তাকিয়ে থাকি। আর তখনই উনি আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমার গালে চুমু খেতে চায়। আর অমনি পাপার ডাক পড়ে যায়, তাই আমাকে চুমু না খেয়েই পাপার কাছে চলে যায়। তখনই খেয়াল করে দেখি ইমা ও আনু আমাকে দেখে হাসছে। হয়তো ওরা ফাজিলটার কাণ্ড কারখানা দেখে ফেলেছে, তাই এইভাবে হাসছে। তারপর শয়তানটা এসে ড্রাইভ করতে শুরু করে। তখনই বাতাসের তোড়ে আমার চুলগুলো উড়ে যায়। তাই চুল ঠিক করতে লুকিং গ্লাসের দিকে তাকাই, আর সেদিকে তাকাতেই শয়তানটা আমাকে চোখ মেরে দেয়। আর আমি লজ্জা পেয়ে আমার ছেলে মানে ইহানকে আমার মুখোমুখি বসিয়ে দিই। আর চোখে তাকিয়ে দেখি ফাজিল ও মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। ফাজিল বেটা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তখন ইমা আমার কানে ফিসফিসিয়ে বলে, আমার ভাইটা তোকে পাগলের মতো চোখে হারায়, আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস? না সোনা, কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচাচ্ছি। মানে তোর ভাই এভাবে আমার পানে চেয়ে আছে, এটা কি ঠিক? যেহেতু সে ড্রাইভ করছে, তাই তার সে কাজটাই মন দিয়ে করা উচিত, নয়তো হিতে বিপরীত হতে 1 সেকেন্ডও লাগবে না তার। গট ইট? ইয়েস বাপ্পি। তারপরে কিছুক্ষণ পরে আমরা শপিং মলে পৌঁছে যাই। সেখানে যেতেই আমার গায়ে একটার পর একটা লেহেঙ্গা ও শাড়ি ধরে দেখা হয়, কিন্তু কিছুতেই কারো কিছু পছন্দ হচ্ছে না আমার জন্য। আর তখনই আমার ছেলেটা টকটকে লাল ও গোল্ডেন কালারের শাড়ি এনে আমাকে ঘোমটা দিয়ে বলে, মাম, তোমাকে এটাই খুব সুন্দর লাগে। ইহানের কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়।
তখনই আয়নায় নজর চলে যায় আমার, আর আমি খেয়াল করে দেখি আমার ফাজিলটা আমার পিচ্ছুটাকে ইশারা করে মিষ্টি কালারের লেহেঙ্গাটা দেখাচ্ছে, আর আমার ছেলে ভুল করে আমাকে খয়েরি কালারের লেহেঙ্গা দেখাচ্ছে। তাই আমি মিষ্টি কালারের লেহেঙ্গাটা হাতে নিয়ে ওনাকে দেখিয়ে বলি, আমাকে এটাই কেমন লাগবে? কেমন আবার, পরীর মতো? তবে যে সে পরী নয়, আমার পরী। ওনার কথা শুনে লজ্জায় পড়ে যাই আমি, তবুও সেটা তাকে বুঝতে না দিয়ে তার গায়ে মিষ্টি কালারের শেরওয়ানি ধরে বলি, আপনাকেও এটাই অনেক সুন্দর লাগবে। তাই? দেন আমি তার গায়ে বেবি পিঙ্ক কালারের শেরওয়ানিটা ধরি। তখন উনি আমাকে হেসে হেসে বলে, তাহলে আরেকটা পছন্দ করে দাও। বিয়েতে তুমি পরবে লাল বেনারসি, আর আমি পরবো বেবি পিঙ্ক কালারের শেরওয়ানি। তাহলে আমাকে কি তোমার পাশে মানাবে? ওনার কথা শুনে আমরা দুজনেই হাসিতে ফেটে পড়ি। তারপরে ওনার জন্য গোল্ডেন শেরওয়ানি পছন্দ করে আমার গহনাগাটি ও অন্য সবের জন্য শপিং করে বাসায় চলে যাই। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসে। বিয়ের দিন বিউটি পার্লারের আপুরা এসে আমাকে সাজিয়ে দিয়ে নিচে চলে যায়। আপুরা যেতেই আমার ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মাম, তোমাকে পরীর মতো সুন্দরী লাগে। তাই বাবা? জি মাম। আমার সোনা বাবা, কত সুন্দর লাগে আমার সোনা বাবাটাকে। আমার মামকেও অনেক সুন্দর লাগে। আর তখনই বাহিরে বাদ্য বাজনার আওয়াজ পাই। তাই আমি আমার ছেলেকে কোলে নিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে নিচে উকি মারি। উকি মারতে আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমাকে দেখা মাত্রই উনি চোখ মেরে দেয়। আর আমি লজ্জা পেয়ে ছেলেকে নিয়ে ওখান থেকে একটু সরে দাঁড়াই। আবারও উকি মারতে দেখে আনিয়া ওনাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর উনি মিষ্টি খেয়ে আবারও উপরে তাকিয়ে দেখার চেষ্টা করছে। তখনই আমার খালাতো ভাই রাফান বলে, জিজু, যা দেখার বিয়ের পর বাসরে বসে দেখেন, এখন আর দেখা দেখি কইরেন না, কেমন? আর তখনই বরযাত্রী ও আমার বাড়ির সবাই হা হা করে হেসে দেয়। আর অমনি বাপা ওদের বলেন, বাবা, এবার তোরা আমার জামাইকে ছাড়। না আঙ্কেল, কোনো ছাড়াছাড়ি নাই, গেট ধরেছি তাই টাকা দিবেন না। দেন আবারও সবাই হাসিতে ফেটে পড়ে। তখন আমার উনি বলেন, যদি আমি টাকা না দিই তখন? তখন আর কি, যে রাস্তা মেপে বউ নিতে এসেছেন সে রাস্তা দিয়ে ফেরত যান আর কি। দেখো শালাবাবু, বউ যখন নিতে এসেছি বউ নিয়ে যাব। এই নাও তোমাদের টাকা। ওনার কাছ থেকে টাকা পেয়ে ওরা ওনাকে বাসার ভেতরে আসার অনুমতি দেয়। উনি বাসায় ঢুকতেই আমার পাপা হাওয়ায় গুলি ছোড়েন, আর আমিও আমার ছেলেকে নিয়ে বিছানায় গিয়ে বসি। তার কিছুক্ষণ পরেই হঠাৎ রাফিন ও আকাশ ভাইয়া, জেসমিন, কেয়া ও আনিয়া কান্না করতে করতে আমাকে এসে বলে, তোর স্বামী কত খারাপ, আমাদের সবাইকে নকল টাকা দিয়েছে। ওদের কথা শুনে আমি হাসতে হাসতে বলি, চুলের উপরে বাটপারি করতে গেলে এমন দশাই হয়। এটা অন্যায় বনু। কি করব বল, আনফেয়ার হয়ে গেছে। তবে তোরা কি গাধা? লোকটা দিল আর তোরা হাত পেতে নিয়ে নিলি? একবার চেক করে আসল নকলের ফারাকটা দেখতে পারলি না? ওনার দাঁত কেলানো দেখেই তো তোদের বোঝা উচিত ছিল যে ডালমে কুসকালা হে। ঠিক বলেছিস বনু, এখন কি হবে? কি আর হবে, জুতো চুরি করবি? মানে? গাধার গুষ্টি, গেটে তো কিচ্ছু করতে পারলি না, তাই এখন জুতো চুরি করবি ও একসাথে দুটোই উসুল করবি। থ্যাংক ইউ বনু। আর কিছুক্ষণ পরে মাম্মা খালামণিরা এসে আমাকে ধরা ধরা করে নিচে নিয়ে যায়, আর আমার মন খারাপ হয়ে যায়। নিচে যেতেই আমাদের মুখোমুখি বসিয়ে দেয়, আর তখনই আমাদের চোখাচোখি হয়ে যায়। আর উনি মিষ্টি হাসি দিয়ে আমাকে চোখের ইশারায় বলেন, মন খারাপ করে আছো কেন? তখন আমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ভেঙচি মেরে আমার ছেলেকে আমাদের সামনে বসিয়ে দেই। তারপর মাম্মা এসে আমার পাশে বসেন, আর অমনি আমি কান্না করে দেই। পাগলি মেয়ে আমার এখনই কান্নাকাটি শুরু করছে, বিয়ে হয়ে গেলে কি করবে মা? মা, তুমি কান্না করলো কেন? তুমি কান্না করলে আমিও কান্না করবো। দেখ মা, ইহানের চোখ ও লাল হয়ে গেছে, জামের মুখও কালো হয়ে গেছে, তুই কান্না করিস না মা। আচ্ছা মাম্মা, আমি আর কাঁদবো না, কেমন? হ্যাঁ মা। আর তখনই আমার ইহান উঠে গিয়ে ইমানের চোখ চেপে ধরে বলে, পাপা, বিয়ের আগে মামকে দেখতে নাই, নজর লেগে যাবে। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। আর আমার উনি চোখের উপর থেকে হাত সরিয়ে আমাকে চোখ মেরে হা হা করে হেসে দেয়। আর কিছু সময় পরেই কাজী সাহেব আসেন এবং আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়।
বিয়ে শেষে সবাই আমাদের মিষ্টি মুখ করিয়ে দেয়, আর তখনই আমার চাচাতো দেওয়ার নীলয় এসে বলে। তখনই আমার উনি খেয়াল করে দেখেন যে তার ডান পায়ে জুতো থাকলেও বা পায়েরটা নেই। তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে বলেন, সোনা, আমার বা পায়েরটা কই? আমি নিয়ে বসে আছি, দেখেন না? আমার কথা শুনে বাড়ি শুদ্ধ লোক হা হা করে হেসে দেয়। আর তখনই রাফিন ও আকাশ ভাইয়া, জেসমিন, কেয়া ও আনিয়া এসে বলে, জিজু, চোরের ওপরে বাটপারি কি আপনি শুধু একাই করতে পারেন? আমরা পারি না? শালাবাবু শালিকারা, ইটস নট ফেয়ার। কি ফেয়ারও নয় জিজু, তুমি তোমার বইয়ের দিকে মন্ত্রমুগ্ধ মনে তাকিয়ে থাকলে আমরা কি বসে বসে বুড়া আঙ্গুল চাটবো? না মানে এখন তোমাদের কি চাই? কি মানে করছো? ওভাবে বইয়ের দিকে হা করে তাকিয়ে থাকলে জুতা কেন, আপনার জামাও চুরি হয়ে যাবে। ওদের কথা শুনে আবারও বাড়িতে হাসির রোল পড়ে যায়, আর আমি ভীষণ লজ্জায় পড়ে যাই। তখন আমার উনি বলে, কি আবার 50,000 টাকা দিলে হয়ে যাবে? আমাকে কি পাগল মনে হয় যে একটা জুতার জন্য এতগুলো টাকা দেব? জিজু, আপনি পাগল না, বরং আমরাই ছাগল ছিলাম যে গেটে দাঁড়িয়ে দেওয়া 30,000 টাকা চেক না করেই নিয়ে নিয়েছি। তবে একটু কনসিডার করা যায় না নাকি? আমি যে তোমাদের জিজু, তাই না? কনসিডার? আর আপনাকে? নো নেভার, কাভি নেই। প্রথমবার ঠকিয়েছি, এবার ঠকাবেন না, তার প্রমাণ কি? আমি তোমাদের সত্যি কথাই বলছি, এবার আমি তোমাদের আসল টাকাই দেব। তাহলে আমরাও কনফিডেন্স করব জিজু, বাট অনলি 10,000 টাকা, ওকে? ওকে। দেন আমার উনি 40,000 টাকা ওনার পকেট থেকে বের করে দেন, আর আমার ভাই বোনেরা আসল নকল চেক করে নেন। তারপরে জেসমিন আমার গালে চুমু খেয়ে আমার ওনাকে বলেন, জিজু, অ্যাকচুয়ালি চোরের ওপর বাটপারি করাটা প্ল্যানটা তোমার বইয়েরই ছিল। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, তোমার বইয়ের বুদ্ধি তো নয় যেন আসলে ঘটেছে জিজু। জেসমিনের কথা শুনে আমার উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আর তখনই আমি তার মুখে রসগোল্লা পুড়ে দিই। আর অমনি ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা বন্দি করেন। তারপর আমাদের ফটো সেকশন শুরু হয়। ফটো সেকশন এরপরে আমার বিদায়ের ঘন্টা বেজে যায়। বিদায়ে আমার পাপা ওনার হাতে আমাকে হাত রেখে বলেন, বাবা, আমার মেয়েকে আমি অনেক যত্ন রেখেছি, আশা করি তুমিও আমার মেয়েকে অনেক যত্ন করে রাখবে। হ্যাঁ বাবা, অবশ্যই। তোমার মেয়ের কোনো অযত্ন হবে না, আমি ওর অনেক যত্ন করব। শ্বশুরবাড়ি পৌঁছাতেই চাচির শাশুড়ি আমাকে আদর যত্ন করে বাসায় তখন ইমা আমাকে বলে, ভাবি, ভয় পেও না, এটা তোমার শ্বশুরের বাড়ি। আর আব্বুর খুব ইচ্ছে ছিল যে বড় ছেলের বিয়ে ও বউ ভাত বাড়িতেই হবে, তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, তোমার বাবার বাড়ি এখন থেকে বেশি দূর না। এই জায়গাটা কোথায়? পুলিশ হেডকোয়ার্টারের পেছনে। ও আচ্ছা। আচ্ছা ভাবি, আমি এখন আসি, কারণ একটু পরেই আমার ভাই তোমার কাছে আসবে। ইমা যেতেই আমি ভয় পেতে শুরু করি, কারণ আমার বাল্য বন্ধু রিয়ান ক্লাস 8-এ থাকতেই বিয়ে হয়ে গেছিল, আর এখন ও 3 বাচ্চার মা। ওর সাথে কথা হলেই ও আমাকে বলে, আমার বয়সে তোর বিয়ে হলে তুই এখন 6 বাচ্চার মা হতি। এ কেমন বিচার? আর 3টা হলে আমার 6টা হবে, এটা কি মগের মূল লোক নাকি যে কইলো আর হইয়া গেল? আর তখনই খট করে দরজা খোলার শব্দ হয়, আর আমি ভয় পেয়ে খাটের নিচে লুকোই। খাটের নিচে লুকোতেই আমার বর খাটের কাছে এসে আমাকে না পেয়ে গান গেয়ে বলে, মিলন হবে কত দিনে, ও আমার মিলন হবে কত দিনে, আমার মিষ্টি বউয়ের রোশনে। ফাজিল জানে কোনেকার, আমি কি তোমাকে বলে লুকাবো নাকি? তখনই খেয়াল করে দেখি আমার উনি আমাকে আলমারিতে, বাথরুমে ও দরজার পেছনে খুঁজছে। ওনার খুঁজাখুঁজি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি আমি। ভোর রাতে চোখ খুলতেই দেখি আমি আমাদের বিছানায় শুয়ে, এবং আমার উনি আমার বুকে মাথা রেখে আমাকে তার বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তাই আমি আর মাথায় হাত বুলিয়ে দিই। তখন আমার উনি বলেন, তুমি আমাকে তো ভয় পাও কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? হ্যাঁ, আমি জানি তুমি এখনো প্রিপেয়ার নও, তাই আমি তোমাকে টাইম দিতে চাই। তুমি প্রিপেয়ার হলেই আমি তোমাকে ভালোবাসবো, আর তার আগে না। আল্লাহ, আমি কত বোকা! আমার বরটা কত ভালো যে আমাকে এতটা বোঝে। অনেক ভাগ্য করে আমি এমন বর পেয়েছি, তাই তাড়াতাড়ি চেষ্টা করব নিজেকে আপনার জন্য প্রিপেয়ার করব। এই যে মিষ্টি বউ আমার, কি এত ভাবছো? হ্যাঁ কিছু না গো, নামাজ পড়বেন না? হ্যাঁ,
আজান দিছে, চলো। আসলেই লোকটা অনেক ভালো, কোনো রাগ নেই, কোনো বিরক্তিকর ভাব নেই। কি হলো? কিছু না। এই নাও, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আসো, তারপর আমরা একসাথে ফজরের সালাত আদায় করবো, কেমন? হ্যাঁ, গোসল করে ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে বসে সালাত আদায় করি। তারপর সকালে সবার জন্য নিজের হাতে কফি করে আনি। তখন আমার ইহান বলে, মা, কাকি তোমার দুম কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা। আর তখনই সবাই আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে বলে। তখন আমার চাচাতো ভাসুর নির্ঝর আমার কফির প্রশংসা করে। আমার বরের কানে কানে বলেন, ভাই আমার সময় তো খাট ভেঙে নিচে পড়ে গিয়েছিলাম, তোর সময় তো তেমন কিছুই হইল না। আহা। ভাই তুই কি বোকা? তুই খাট ভাঙছো বলে কি আমারও খাট ভাঙা লাগবে? হ্যাঁ মানে? ভাই, খাট ভাঙার ভয়ে বউকে নিয়ে অন্য কোথাও গিয়েছিলাম। তাহলে তোর রাত অনেক ভালো কেটেছে, তাই না? ইস ব্রো। ইস। আমার উনি কত ফাজিল, কি সব বলে! ছি ছি ছি, খাট ভাঙার ভয়ে আমাকে নিয়ে অন্য কোথাও! ছি ছি ছি। কি হলো ভাবি, কি আর ভাবছো? কই কিছু না তো। ও আচ্ছা। আর তখনই হঠাৎ আমাদের চোখাচোখি হয়ে যায়, আর উনি আমাকে চোখ মেরে দিয়ে নির্ঝর ভাইয়ের সাথে হাসতে হাসতে বাইরে চলে যায়। আর আমি আমাদের রুমে গিয়ে মাম্মা পাপার কথা মনে করে কান্না করে দিই। আর তখনই কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। পেছনে ফিরে তাকাতেই দেখি আমার ছেলে ইহান আমাকে জড়িয়ে আছে এবং সে আমাকে বলছে, মা, তুমি কান্না করো কেন? কই বাবা, কান্না করিনি তো। মিট্টু, আমি পাপাকে বলে দিব যে তুমি কান্না করো। না বাবা, কাউকে কিচ্ছু বলতে হবে না, চলো আমি তোমাকে খাইয়ে দিই। পিচ্চুটার খাওয়া শেষ হতেই আমার উনি এসে হাজির হন। আর তখন আমার ছেলেটা দৌড়ে গিয়ে তার কোলে ওঠে, তার কানে ফিসফিসিয়ে কি যেন বলে। ছেলে যেতেই তার বাবা আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলে, কি হলো, তুমি কাঁদছো কেন? কই কিছু না তো। ছেলে গিয়ে কি না কি বলল, আর সেটা শুনে আপনি আমাকে জেরা করছেন? তোমার ছেলের কিছু বলা লাগে? আমি বুঝি কিছু বুঝি না, তাই না? না মানে। কি মা, পাপার জন্য মন খারাপ করছে? কি হলো, চুপ করে আছো কেন? হুম। তাহলে শোনো, আজকে আমি এমন ব্যবস্থা করব যে কখনোই তোমার মা পাপার জন্য মন খারাপ করবে না। কি করবেন আপনি? সারপ্রাইজ শোনা, এখন বলা যাবে না। ওকে ফাইন। আর তখন আমার চাচির শাশুড়ি এসে বলেন, বৌমা, একটু পরে সবাই তোমাকে বউ ভাতের জন্য সাজাতে আসবে, তাই তুমি এক্ষুনি গোসল করে ফ্রেশ হয়ে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে। চাচির শাশুড়ি যেতেই আমি গিয়ে গোসল করে আসি। গোসল করে এসে টাওয়াল দিয়ে আমি আমার চুল মুছতে থাকি। আর তখনই আমার উনি আমার থেকে টাওয়ালটা কেড়ে নিয়ে আমার চুল মুছে হেয়ার ড্রয়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। আর নিজেও গোসল করে চলে যাই। উনি গোসল করে বেরোতেই আমি ওনাকে দেখে লজ্জায় পড়ে যাই। আর উনি সেটা বুঝতে পেরে আমার কাছে এক পা করে এগিয়ে আসে। আর আমিও লজ্জা পেয়ে এক পা করে পেছাতে থাকি। এবং তখনই আমি ওনাকে নিয়ে বিছানায় পড়ে যাই। আর উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তুমি তো লজ্জা পাও কেন? হ্যাঁ, আমি তোমার স্বামী, পরপুরুষ তো নই, তাই না? সো আমি টাওয়াল কেন, অন্য কিছু পরেও তো বেরোতে পারি, তাই না? না মানে, তা বলে শুধু টাওয়াল? টাওয়ালে তো বের হয়েছি, বার্থডে ড্রেস পরে তো আর বের হয়নি, তাই না? তাহলে কোথায় যেতে? আপনি না খুবই পচা। আমি জানি আমি পচা। শোনো না, আমার একটা কথা শুনবে? কি কথা শুনবো? আমাকে একটু আদর করবে প্লিজ? ওনার কথা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরে ওনার মাথায় হাত বুলিয়ে দিই। আর তার কিছুক্ষণ পরেই ইমার ডাক পড়ে যায়। ইমার ডাক শুনে উনি ওনার শেরওয়ানি নিয়ে বাথরুমে চলে যান। আর আমি গিয়ে দরজা খুলে দিই। তখন ইমা আমাকে দেখে হা হা করে হেসে দেয় এবং রুমের ভেতরে এসে মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলে। কি হলো সোনা? তোমার স্বামী কই? বাথরুমে রেডি হচ্ছে। ও তাই, তাহলে ভাইয়াকে ডাক দিই, আমরা তোমাকে রেডি করে দিব, কেমন? আমার হয়ে গেছে, তোমরা তোমাদের ভাবিকে রেডি করে দাও। তা তো দিবই, সেটা আবার বলা লাগে নাকি? তবে ভাবি, কে কি তোমার সামনে রেডি করে দিব? না না না, আমি তো যাচ্ছি, তারপর তোমরা রেডি করো, কেমন? তুমি না গেলে করবো কি করে ভাইয়া? একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর তোমার সামনেই তোমার বাবুকে রেডি করিয়ে দিই, কেমন? ইস, কি বলে, তোরা রেডি কর, আমি যাই। বলে আমার উনি স্পাইক করতে করতে এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। উনি যেতেই সবাই হা হা করে হেসে দেয়। তখন ইমা আমাকে বলে, দেখে শুনে পাগল একটা জুটিয়েছিস বটে। এই পাগলটাই তোর ভাই? এবং তোরই জামাই।
তারপর ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে যায়। নিচে যেতেই উনি আমাকে কোলে তুলে বউ ভাতের আসরে বসিয়ে দেয়। তখনই মাম্মা পাপা এসে আমার কপালে চুমু খায় ও আমাদের হাতে গিফটের বক্স তুলে দেয়। তখনই আমার উনি পাপার হাত ধরে বলেন, পাপা, আমার একটা আবদার আছে তোমার কাছে। কি আবদার আছে সেটা বলো, আমি সেটা পূরণ করার চেষ্টা করবো বাবা। চেষ্টা করলে চলবে না, পূরণ করতেই হবে পাপা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার সাধ্যের মতো হলে আমি অবশ্যই চেষ্টা করবো বাবা। তাহলে শোনো, এখন থেকে তুমি মা তোমরা আমাদের বাসায় থাকবে, কেমন? কোনো বাবা টাবা আমি চাই না, তুমি আমাদের সাথে থাকবে, কেমন? সে কথা কি আমরা কখনোই বলেছি বাবা? না বলনি, তাই তো বলছি। আমরা এখন থেকে একসাথে এক বাড়িতে থাকবো, বাবা ছেলে একসাথে কাজে যাব, আর মা মেয়েরা একসাথে থাকবে, কেমন? তারপর মাম্মা ওনার কপালে চুমু খায় আর পাপা ওনাকে জড়িয়ে ধরে আর উনি আমাদের চোখ মেরে মিষ্টি করে হাসি দেয়। আর আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ইহানকে আদর করে চুমু খাই। তার কিছুক্ষণ পর সবাই খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে এসে খুশির ঠেলায় সাম্বার ডান্স করতে শুরু করে দেই। ওফ, আমার উনি কত ভালো যে আমার খুশির জন্য পাপা মাম্মাকে আমাদের কাছে নিয়ে এসেছে। কি মজা, কি মজা! এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি আমার উনি দরজার সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে আমার নাচানাচি দেখে মুখ চেপে হাসছে। আর আমি তখনই তাকে দেখে লজ্জায় পড়ে যাই। আর উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেয়ে বলে, তুমি খুশি হয়েছে শোনা? আর তখনই আমার পিচ্ছুটা এসে বলে, পাপা, আমি তোমাদের কাছে ঘুমাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আমি আসতেই ছেলে আমাকে বলে, মাম, আমি দুধ খাবো। পিচ্ছুর কথা শুনে ওর বাপের দিকে তাকাতেই ওর বাপ হেসে দিয়ে আমাকে বলে, খাওয়াও খাওয়াও, তোমার ছেলেকে দুধও খাও, খিদে পেয়েছে তো, খাওয়াও। ফাজিল যেন কোথাকার, খাওয়াচ্ছি। সো আপনার এত দাঁত কালাইতে হবে না, কেমন? দেখো, আল্লাহ তো দাঁত দিছেই কেলানোর জন্য, তাই না? তারপর আমি আমার ছেলের জন্য ফিডার বানিয়ে এনে ওকে ফিডার খাইয়ে ঘুম পাড়াতেই আমার কাছে নিয়ে শুই। আর পিচ্চিকে আদর করতে করতে আমি নিজেই ওর সাথে ঘুমিয়ে পড়ি। ভোর রাতে সজাগ হতেই দেখি আমার উনি আমার গালে গলায় ও ঠোঁটে পাগলের মতো চুমু খাচ্ছে আর আমাকে খুবই শক্ত করে নিজের বুকের সাথে চেপে রাখছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, ভাগ্যিস তুমি ঘুমিয়েছিলে, নয়তো কখনোই তোমাকে আমি আমার এত কাছে পেতাম না। ঘুমিয়ে তোমাকে একদম পরীর মতো লাগে। সত্যি বলতে এখন আমি আমাদের ফিউচারের কথা ভাবছি। ফিউচারে তো আমাদের সন্তান হবে, তাই না? আর আমার ইচ্ছে আমার প্রথম মেয়ে সন্তান হবে, আর সে হবে তার মায়ের মতোই সুইট সুইট। দেন আমার কপালে চুমু খেয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে যাই। উনি নামাজ শেষ করে উঠে দাঁড়াতেই আমি বিছানা ছেড়ে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে যাই। সেখান থেকে এসে নামাজ আদায় করে ওনার মুখে মুখে গিয়ে দাঁড়াই। আর তখন উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, তোমার রাতে ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো? না, আপনার হয়নি তো? না, তা কেন হবে? তুমি ছিলে, বাবু ছিল, খুবই ভালো ঘুমাইছে আমার। তারপর আমি কিচেনে গিয়ে ওনার জন্য কফি, ইহানের জন্য দুধ বানিয়ে আনি। তারপর ওনাকে এসে কফি দিতেই উনি আমার হাত ধরে বলেন, তুমি জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। না, জানি না, তবে আপনি হয়তো ভুল দেখেছেন। আপনার চোখে হয়তো ছানি পড়েছে। আর তখনই আমাকে চেপে ধরে বলেন, সানি টানি কিছুই পড়েনি সোনা, সত্যি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। বলে আমার ঠোঁটে চুমো খেতে চাই। তখনই আমার পিচ্চুটা ওনার মুখ চেপে ধরে বলে, তুমি মামের তুতে উম্মা দিবে না পাপা? পিচ্চুর কথা শুনে আমি লজ্জায় পড়ে যাই। তখন ওর পাপা বলে, কেন বাবা? আমার পুত্তু বলতে মামের তুতে পাপা উম্মা গেলে বাবু হয়। হ্যাঁ, বাবু হলে মামা হাত থেকে বাবুকে বেশি আদর করবে আর তখন কান্নু কান্নু পাবে। ছেলের কথা শুনে আমি ওকে আমার কোলে তুলে নেই। আর ওর বাবা ওর কথা শুনে আমাকে চোখ মেরে দাঁত কেলাতে কেলাতে বাহিরে চলে যায়। ফাজিল বেটা, একটুও কমন সেন্স নেই, বাচ্চার সামনে শুরু হয়ে যায়। তোমার কি আবার বাবু হবে? না বাবা, আমার তো বাবু আছে, আর বাবু লাগবে না তো আমার। ভাবি, এই চিন্তা ভুলেও করো না, কেমন? আই মিন, ও থাকতে তোমার নিজের বেবির মা হওয়া ইম্পসিবল। তাই বলছি, ওকে এখন থেকে বোঝাও যে তুমি ওর মা না, ওর ভাইয়ের বউ, অর্থাৎ ওর ভাবি। ইউ আর অ্যাবসোলিউটলি রং নিলয়। পিচ্ছু একরত্রি বাচ্চা, ও মা ও ভাবির পার্থক্যের কি বোঝে? ও জানে আমি ওর মা হয়েই থাকবো। আর এটা শুধু আমি না, তোমার ভাইও চাই। তোমার ভাবি ঠিকই বলেছে নিলয়, ইহান আমাদের ছেলে, ও আমাদের ছেলে হয়ে থাকবে।
অ্যান্ড আই হোপ আজকের পর থেকে কেউ আর আমার ছেলে ও তার মাকে নিয়ে কোনো আলোচনা হবে না, কেমন? আমি সরি ভাই। এত সুইট সিম্পল কথাটা তোমার মাথায় ঢুকলো না নিলয়? ইহান তো এখন ছোট, আর ওর আমাকে মাম ডাকা স্বাভাবিক, কারণ ও আম্মু আব্বু কাউকেই দেখেনি। আর একটা কথা, আমার 20টা বাচ্চা হলেও ইহান আমার প্রথম সন্তান থাকবে। ভাবি আমি তো সবই জানি, আমি তো জাস্ট ফান করছিলাম। এটা কোনো ফান করার বিষয় না নিলয়। আর কখনো এমন করবো না ভাইয়া। তখন আমার ছেলেটা কান্না করে বলে, মাম, নিলয় বলল কেন তুমি আমার মাম না? তখন আমার উনি ছেলেকে আদর করে বলে, বাবা নিলয় তো মজা করছিল। তাই মাম? হ্যাঁ বাবা। তারপর চাচির শাশুড়ি আমাদের ব্রেকফাস্ট করতে ডাকেন। ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে যেতেই দেখি নিলয় ওর মুখটা বাংলা 5-এর মতো করে রেখেছে। আর আমার চাচির শাশুড়ি খুবই রেগে আছেন, হয়তো নিলয়ের বলা কথাগুলো চাচির কানে গেছে, আর সেজন্যই ওকে বকা দিয়ে রেগে আছেন। ইহান ও ইমাকে ব্রেকফাস্ট করিয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয়, আর আমি আমার স্বামীর জন্য পানি নিতে কিচেনে চলে যাই। তখন আমার চাচির শাশুড়ি আমার হাত ধরে বলেন, বৌমা, তুমি আমার ছেলের কথায় রাগ করো না কেমন? না মা, আমি কেন রাগ করব? আমার ছেলের বোকা বোকা কথা শুনে। আমি মোটেও রাগ করে নেই মা। আচ্ছা বৌমা, ঠিক আছে। তবে হ্যাঁ, আমরা কালকের ফ্লাইটে সৌদি আরব চলে যাচ্ছি, তাই আমি চাই আমার ছেলে মেয়েও তোমার ছেলের দায়িত্ব তুমি তোমার মতো করে বুঝে নাও। আচ্ছা মা, আর কয়েকদিন থেকে যাওয়া যায় না? না মা, আমাদের কালকেই যেতে হবে। তোমার আব্বু ও নির্ঝর ভাইয়ের ডিল সম্পর্কিত কি যেন মিটিং আছে, তাই। তাহলে নীলকে রেখে যাও। না বৌমা, ওই শয়তানটাকে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি ওটাকে নিয়ে যাব, নয়তো তোমাকে জ্বালিয়ে মারবে। তারপর চাচি শাশুড়ি আমার কপালে চুমু খেয়ে আমাকে তার বালা জোড়া পরিয়ে দিয়ে বলে, এটা আজ থেকে তোমার মা। কিন্তু মা। কোনো কিন্তু না মা বলে ডেকেছিস, আর মায়ের দেওয়া উপহার নিতে মানা করছিস? তুই জানিস এই বালা জোড়া কার? কার? এটা আমার শাশুড়ি মায়ের। এটা দাদুর বালা? হ্যাঁ মা, ওনার খুব ইচ্ছে ছিল ইমানের বউকে নিজের বালা দিয়ে বরণ করার। উনি তো নেই, তাই ওনার কাজটা আমি করে দিলাম। আই লাভ ইউ মা। দুষ্ট মেয়ে আমার, যা গিয়ে ছেলে দেখ, নইলে আবার কান্নাকাটি করবে। দেন আমি রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার ছেলে ও তার বাপ মিলে হাতে ঘোড়া খেলছে, কিন্তু হঠাৎ করে দুজন মিলে আমাকে দেখে হা হা করে হেসে দেয়। আর আমার ছেলে তখন আমাকে জড়িয়ে ধরে বলে, মাম, চলো না মাম, আমরা দুজনে গোতাপ পাকাবো। দুজনে গোসল করবা, পাপাকে নিয়ে করবা না? না পাপা, তোমাকে নিয়ে গোতাল কাঁপবো না আমরা। কেন বাবা? আমার মামির লজ্জা করবে তাই। তখন আমার উনি আমাকে চোখ মেরে জিজ্ঞাসা করে, বাবুর আম্মু, তোমার লজ্জা করবে? হুম। তাহলে তোমরা কি গোসল করো, আমি পরে করব, কেমন? জি স্বামী, আপনার আদেশ চিরধার্য, কেমন? ওকে সোনা। তারপর আমি আমার ছেলেকে নিয়ে গোসল করতে বাথরুমে চলে যাই, আর ওকে বাথ টাপে পানি দিই। আর তখনই আমি স্লিপ করে আমার স্বামী সহ বাথরুমে পড়ে যাই। তখন আমার ছেলের হাতে তালি দিয়ে বলি, কি হচ্ছে মাম, পাপাকে নিয়ে পড়ে গেছে। ওই, আপনি বাথরুমে এসেছেন কেন? তোমাকে শাড়ি চুড়ি দিতে এসেছি। ও আচ্ছা, দিয়ে ভাগেন। হ্যাঁ, যাচ্ছি। তারপর আমি ওনার উপর থেকে উঠে পড়ি। তখন আমার ছেলে আমার হাত ধরে বলে, মাম, তুমি পাপাকেও আমার সাথে গোসল করিয়ে দাও না মা। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই যে গিয়ে ছেলের কাছে বসেন। তুমি কি আমাকে বলছো? দুষ্টুমি করার জায়গা পান না? আপনি ছাড়া এখানে আর কে আছে? কেউ না তো। তাহলে যান গিয়ে ছেলের কাছে বসেন। তারপর আমি দুই বাপ বেটাকে বডি ওয়াশ দিয়ে ডলে ডলে গোসল করিয়ে দেই। তখন দুই বাপ বেটা মুখে পানি দিয়ে একে অপরের গায়ে ছুঁড়ে মারে। তখন আমি তাদের বকা দিতেই তারা আমার গলা ধরে চুমো খেতে শুরু করে। একটা না, দুটো না, 10-10টা চুমো খায় দুজন মিলে। ও মা গো, আমি কাদের পাল্লায় পড়ছি! উঠতে বসতে শুধু চুমো আর চুমো। এত চুমো খেলে তো পাগল হয়ে আমি পাবনায় চলে যাব। না মাম, তুমি আমাকে তাহলে কোথাও দেবে না? হ্যাঁ।
আর তখনই তার পাপা আমাকে বলেন, বিয়ের মাত্র 3 দিন হয়েছে আর তুমি এক্ষুনি আমাকে ফেলে চলে যেতে চাও? আমি কি এমন করেছি? হ্যাঁ, তোমাকে শুধু চুমুই তো খেয়েছি, আর এটা আমার একান্তই আমার স্পেশাল অধিকার। এই আপনার অধিকার আপনার কাছে রাখেন আর তাড়াতাড়ি বাথরুম থেকে বের হন। কে শোনে কার কথা? বাপ বেটা আমার ঝাড়ি খেয়ে নির্লজ্জের মতো দাঁত কেলাচ্ছে। বাপের হাসার কারণ নইলে বুঝলাম, বাপেরটা হাসে কেন? কি হলো বাবা, হাসছো কেন? আবারও বাপ বেটা মিলে দাঁত কেলাতে শুরু করে। তাই আমি তখনই আমার ছেলের হাত পা মুছে শার্ট প্যান্ট পরিয়ে দিই। তখন ওর বাবা আমাকে বলে, আমার মাথাটা মুছিয়ে দাও না প্লিজ। ওই আপনি কি বাচ্চা যে বাচ্চাদের মতো বায়না করেন? যান বাইরে যান বলে বাট ও বেটা দুটোকেই রুমে পাঠিয়ে দেয়। আর আমি শাওয়ার নিয়ে বের হই। শাওয়ার নিয়ে বের হতেই দেখি আমার উনি শুধু প্যান্টটা চেঞ্জ করে রকিং চেয়ারে বসে ভিডিও গেম খেলছে এবং তার মাথা বেয়ে জল গড়িয়ে পড়ছে। উফ, আমার স্বামীটা এত বাজি, সেই মাথাটায় না মুছেই বসে আছে, ঠান্ডা লেগে যাবে তো। তাই তখনই আমার শাড়ির আঁচল দিয়ে তার মাথাটা মুছিয়ে দিই। মাথা মোছা শেষ হতে না হতেই আমার স্বামী আমাকে জড়িয়ে ধরেন। ইস, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ছেলে দেখলে তো হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। তোমার ছেলে দেখবে না সোনা, কারণ সে রুমে নেই। আর হঠাৎ করে আমার কপালে, গালে ও গলায় ঠোঁটে চুমু খেতে শুরু করে। তখনই আমি তাকে বলি, দূর, তোমার শার্ট তোমার কাছে রাখো, আর আমাকে একটু আদর করতে দাও সোনা। তাছাড়া শার্ট পরে কি করব? তুমি তো আমার সোনা, আর আমার সোনার সমান আমার এত লজ্জা করে না? আমার তো করে। করলে করবে, সমস্যা কি? আমি তোমার লজ্জা কাটিয়ে দেবো সোনা। আর তখনই আমার ছেলে এসে পড়ে। ছেলে আসতেই আমি আমার স্বামীকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিই আর ছেলেকে কোলে তুলে নেই। ছেলেকে কোলে তুলে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো বাঁধা। কি হলো বাবা, চোখ বেঁধেছ কেন? না মা, ওই নিলয় পোতাটা বেঁধে দিচ্ছে কানা পাখি খেলার জন্য। কানা পাখি না বাবা, কানা মাছি। দেখি তোমার চোখটা খুলে দেই, দাঁড়াও। ছেলের চোখ খুলে দিতেই সে তার বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর তখনই আমি ডাইনিংয়ে চলে যাই ওদের জন্য খাবার আনতে। প্লেট ভর্তি পোলাও ও আলাদা আলাদা বাটিতে মাছ ও মাংস নিয়ে আসি তাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। কারণ আমি ভালো করেই জানি যে একজনকে খাইয়ে দিতে গেলে 14 গোষ্ঠী এসে হা করে বসে থাকবে খাওয়ার জন্য। আর তখন তাদের খাইয়ে না দিলে মহাভারতে ইংলিশ হয়ে যাবে। খাবার নিয়ে রুমে যেতেই দেখি আমার স্বামী, ছেলে ইমা ও নিলয় আগে থেকেই খাওয়ার জন্য বসে আছে। তাই আমি তাড়াতাড়ি হাত ধুয়ে এসে আমার স্বামী ও নিলয়কে ভাত বেড়ে দেই আর ইমাকে ও ইহানকে এক প্লেটে খাইয়ে দিতে থাকি। তখন নিলয় আমাকে বলে, ভাবি তুমি ইমা খাইয়ে দিচ্ছ কেন? কেন রে ভাই, তোর কি হিংসা হয়? ভাবি, তুমি ওকে খাইয়ে দাও তো। না ভাবি, আসলে এমনি বলেছিলাম। আর আসলে আমার ছেলে ও ননদিনী ঝাল খেতে পারে না, তাই ওদের একসাথে খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাই বলো। তখনই খেয়াল করে দেখি আমার স্বামী না খেয়ে গালে হাত দিয়ে আমাকে দেখছে। কি হলো, খাচ্ছেন না কেন? এ মানে খিদে নেই তাই আর কি। আমি কিচ্ছু বুঝি না তাই না? ওদের মতো ওনার ও আমার হাতে খাওয়ার শখ হয়েছে আর তাই এমন করছে। কি হলো সোনা, হাসছো কেন? ও কিছু না, এমনি। আগে ওদের খাইয়ে দেই, তারপর আপনাকে খাইয়ে দিব, কেমন? আর তখনই তার চোখ জোড়া ছলছল করে ওঠে এবং উনি আমাকে মিষ্টি হাসি দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে সোনা। ওদের খাওয়া শেষ হতেই ওরা বাবুকে নিয়ে হলে চলে যায় আর আমি আমার স্বামীকে খাইয়ে দিই। তখন উনি আমাকে বলেন, তোমার হাতে না জাদু আছে, তুমি এত সুন্দর করে রান্না করো। তা নয় তো বুঝলাম, কিন্তু আপনি এত দুষ্টুমি করেন কেন? শুধু তোমাকে আমার কাছে পাওয়ার জন্য। দুষ্টু যেন কোথাকার, শুধু পেট ভর্তি দুষ্টুমি। তা তুমি খাবে না? মায়ের সাথে খাবো না, কারণ মা এখনো খাননি। দিন তাদের ব্যাগ প্যাক করে দিব, কালকে 9টায় তাদের সৌদির ফ্লাইট। আমি জানি সোনা। তারপর আমি আমার স্বামীকে খাইয়ে দিয়ে কিচেনে চলে যাই। সেখানে যেতেই মা আমার হাত ধরে বলেন, আমি জানি মা, তুই পারবি আমার ছেলে মেয়েকে দেখে রাখতে, আর তার জন্য শুধু ওদের নিয়ে পড়ে থাকলে চলবে না, নিজেরও তো যত্ন নিতে হবে মা। আচ্ছা না, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলে মেয়েকে দেখেই রাখবো। পরের দিন খুব সকালে উঠে আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করি। ব্রেকফাস্ট তৈরি করে সবাইকে ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে ডাকি। ব্রেকফাস্ট করে সবাই রেস্ট নেয়। তখন আমার চাচা শ্বশুর আমাকে ডায়মন্ডের রিং দিয়ে বলে, মা, তোমার বিয়েতে তো আমি ছিলাম না, তাই তোমাকে কিছু দিতেও পারিনি, তাই এই রিংটা তোমার জন্য কিনে এনেছি। ইমান বাবা, এটা বৌমার হাতে পরিয়ে দাও তো।
তখন আমার উনি আমাকে রিংটা পরিয়ে দেয়। কি হলো মা, রিংটা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, রিংটা অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না পছন্দ কার? তোমার পছন্দ সত্যিই অনেক সুন্দর নিলয়। সব ক্রেডিট তুই নিয়ে নিলে কি হয় নিলয়? আমিও তোর পছন্দ করেছি আমার বউয়ের জন্য। আচ্ছা বাবা, দুই ভাইয়ের পছন্দই অনেক সুন্দর, কেমন? ঠিক বলেছিল মা। তবে হ্যাঁ, তোর বাবাটা বুড়ো না হলে আমি নিজেই তোর জন্য রিং। বাবার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। তারপর তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে মা বাবা আমাকে অনেক আদর করেন এবং বলেন, সাবধানে চলাফেরা করবে মা, আর জলদি যেন খুশির খবর শুনতে পাই, কেমন? বাড়ি ভর্তি লোকের সামনে এই কথা শুনে লজ্জায় পড়ে যাই আমি, তবুও নিজেকে সামলে নেই। সবাইকে এয়ারপোর্টে ছেড়ে আমার উনি বাসায় আসতেই আমি ওনাকে জিজ্ঞাসা করি, এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনার কোনো কাজকাম নেই নাকি যে বাসায় পড়ে আছেন? না শোনা, আসলে বিয়ের জন্য আমি 14 দিনের জন্য ছুটি নিয়েছি, তাই আর কি। বেটা ফাজিল, 14 দিনের ছুটি তো নিয়েছো আমার 14টা বাজাতে, তা আর কি বুঝি না আমি? কি হলো সোনা, কি এত বিড়বিড় করছো? নিন ধরেন, কি? ব্যাগ নিয়ে গিয়ে বাজার করে আসুন, নইলে রাতবো কি আর খাবেন কি? আচ্ছা সোনা, যাচ্ছি। তারপর রহিম চাচাকে সঙ্গে করে বাজারে নিয়ে চলে যাই। তারপর আমি আমার ছেলেকে গোসল করিয়ে ইমাকে ওষুধ খাইয়ে আমাদের রুমে ঘুম পাড়িয়ে দেই, কারণ ইমার একটু জ্বর হয়েছে। আর আমিও ওদের পাশে ঘুমিয়ে পড়ি। দুপুর 2টো নাগাদ চোখ খুলতেই দেখি ইমা ও ছেলে ঘুমিয়ে এবং ছেলের বাপও আমাকে জড়িয়ে ঘুমিয়ে। হায় আল্লাহ, উনি কখন এলো আর আমাকে ডেকেও তুললো না? তাই আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে পড়ি, আর তখনই উনি আমাকে চেপে ধরেন। হায় আল্লাহ, এ কি করছেন আপনি? বাচ্চারা ঘুমিয়ে আছে, দেখে ফেললে কি ভাববে? তোমার বাচ্চারা ঘুমিয়ে আছে সোনা, আর ওরা দেখলে কিচ্ছু ভাববে না, কারণ তুমি বেড থেকে এভাবে নামতে গেলে নিচে পড়ে যেতে, তাই তোমাকে এভাবে চেপে ধরেছি। তারপর হঠাৎ কি যেন হয়ে যায় আমার, আর আমি ওনার কপালে চুমু খেয়ে সাবান নিতেই এক দৌড়ে বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বের হতেই দেখি আমার স্বামী ইউনিফর্ম পরে রেডি হচ্ছেন। ও মা গো, আমার কথায় রেগে গেল নাকি? আর তখনই উনি আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলেন, তুমি এত অবাক হয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কথায় রেগে আমি হেডকোয়ার্টারে যাচ্ছি না সোনা, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি সেখানে যাচ্ছি। তাহলে একটু ওয়েট করুন, আমি আমি এক্ষুনি আপনাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি ওনাকে তাড়াতাড়ি ওনার খাবার খাইয়ে দিই, আর ওনাকে এগিয়ে দিতেই বাড়ির বাইরে চলে যাই। তখন উনি আমাকে বলেন, শুধু এগিয়ে দিলে হবে, একটু আদর করে দিবে না? তারপর আমি তাকে জড়িয়ে ধরে তার গালে মিষ্টি করে চুমুকে দিই, আর সে খুশিতে নাচতে নাচতে পুলিশ হেডকোয়ার্টারে চলে যায়। রাতে যখন আমি আমার ছেলেকে আদর করে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তখন খেয়াল করে দেখি আমার স্বামীর চোখটা লাল হয়ে গেছে, আর তখনই সে হঠাৎ করে রুমের বাইরে চলে যায়। তাই আমি তখনই আমার ছেলেকে শুইয়ে দিয়ে ওনার পিছু পিছু বাসার বাইরে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি উনি আম্মু আব্বুর কবরের পাশে বসে কাঁদছেন। তাই আমি তখনই ওনার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, কাঁদছেন কেন? তখন উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেন, তুমি যখন ওদের আদর করো তখন আমার আম্মুর কথা মনে পড়ে যায়, আর আমার তখন অনেক কষ্ট হয়, কষ্টে বুকটা ফেটে যায় আমার। তাই বলে এভাবে কান্নাকাটি করবেন? আপনার ছেলে মেয়ে আপনাকে দেখলে তো কান্নাকাটি করবে, তাছাড়া এইভাবে আপনি যদি কাঁদেন আম্মু আব্বুও তো কষ্ট পাবেন। আচ্ছা, আমি আর কাঁদবো না, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ, এখন চলুন, আমি আপনাকেও ঘুম পাড়িয়ে দিব, কেমন? হ্যাঁ চলো। তারপর তাকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই, আর সেও চুপটি করে বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। সে ঘুমোতেই আমি আমার আব্বু আম্মুর কথা মনে করে কাঁদতে থাকি। আর তখনই আমার স্বামী আমার গালে চুমু খেয়ে বলে, এই যে তুমি আমাকে কাঁদতে বারণ করে তুমি নিজেই কাঁদছো কেন? কই, আমি কোথায় কাঁদছি? ও, তাহলে তুমি কাঁদোনি? তখন উনি আবারও আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করে, আর আমিও তাকে জড়িয়ে কাঁদতে শুরু করি। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর উনি আমার চোখের উপরে চুমু খেয়ে আমাকে আদর করে বলেন, আমাদের কি কপাল, তাই না? আমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তোমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। হয়েছে, বুঝেছি, আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, পিচ্ছুর পাপা। আচ্ছা ঠিক আছে সোনা, এখন অনেক রাত হয়ে গেছে, আপনার এখন ঘুমিয়ে পড়া উচিত। শুধু আমি ঘুমালে হবে, তুমি ঘুমাবে না? হ্যাঁ, ঘুমোচ্ছি। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার স্বামী কফির মগ ও ফিডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আরে, কি করছেন আপনি? আমি তো আছি, আমি করে দিচ্ছি, কেমন? না না না, তা তো হবে না। এই নাও তোমার ছেলের দুধু, তোমার কফি বানিয়ে এনেছি।
আপনাকে এত ঝামেলা করতে কে বলেছে? আমাকে বললেই তো হতো, আমি করে দিতাম, বা ময়নাকেও বললে পারতেন। সবসময় সব কাজ তুমি করবে নাকি? হ্যাঁ, আমি কি সব করি? ময়নাও তো আমার কাজে হেল্প করে দেয়। তারপরও তো সব তুমিই করো। তাছাড়া একজন স্বামী যতই তার কাজে বিজি থাকুক না কেন, তার উচিত তার ওয়াইফকে সাংসারিক কাজে সাহায্য করা। আর আমিও তোমার জন্য সেতটুকু করারই চেষ্টা করছি। মিস্টার স্বামী, আপনারা তো আমাকে নিয়ে ভাবতে হবে না কেমন? আমার প্রয়োজন হলে আমি আপনাকে বলবো কেমন? জি সোনা, তবু এখন তো আমি ফিরে আছি, তাই তোমার সাংসারিক কাজে তোমাকে হেল্প করার চেষ্টা করছি সোনা। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন কেমন? তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার হাতে পায়ে ব্যথা লাগে কেমন? ওকে লক্ষ্মীটি আমার, তোমার কথা মেনেই চলবো কেমন? এটা দিলেন? চুমু দিলাম। চুমু দেওয়া হয়ে গেলে এখন আমার উপর থেকে ওঠেন, আমি ফ্রেশ হতে যাব। আর হ্যাঁ, বাবুকেও ফিডার খাইয়ে দিয়েন কেমন? আমি ওকে ফিডার খাওয়াবো কি করে সোনা? আমি তো ফিডার খাওয়াতে পারি না। আমি ওকে যতবারই ফিডার খাওয়াতে গেছি ততবারই দুধ মেখে ভূত হয়েছে। আচ্ছা দিন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ইহানকে ফিডার খাইয়ে দিই, আর উনি তখন আমাকে চুমু খেয়ে আমার চুলগুলো নিয়ে দুষ্টুমি করতে শুরু করে। এই যে স্বামী, দুষ্টুমি করা ছেড়ে ইমার জ্বর কমছে কিনা সেটা গিয়ে দেখে আসুন। হ্যাঁ যাচ্ছি সোনা। তারপর উনি ইমাকে দেখতে ওর রুমে চলে যায়, আর আমি ও বাবুকে খাইয়ে দিয়ে শাওয়ার নিতে বাথরুমে চলে যাই। শাওয়ার শেষে বাথরুম থেকে বেরিয়ে শাড়ি পরে ইহানকে কোলে নিয়ে ইমার সাথে রুমে চলে যাই। আর সেখানে গিয়ে দেখি দুই ভাই বোন মিলে ক্লাস খেলছে। বাহ, ভালোই তো, জ্বর দেখতে বলেছি আর আপনি এখানে এসে গেম খেলছেন। ইয়েস বাবুদের আম্মু, তোমার মেয়ে জ্বর এখন নেই। আমার মেয়ে? ইয়েস আম্মু। দেখো ইমা, মোটেও ফাজলামো করবে না শোনা। তাছাড়া আমাকে তোমার কোন দিক দিয়ে তোমার আম্মু বলে মনে হয়? ইহানের যেমন তোমাকে দেখে আম্মু বলে মনে হয়, আমারও তোমাকে দেখে তাই মনে হয়। তখন আমি ওকে জড়িয়ে ধরি আর ইমাও আমাকে জড়িয়ে ধরে। তখন আমার স্বামী আমাকে বলেন, তুমি থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে, আমি গিয়ে তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি কেমন? আচ্ছা, কিন্তু? কোনো কিন্তু না সোনা, আজকে আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি সোনা। তাই? জি বাবুদের আম্মু। তারপর উনি আমাদের জন্য ব্রেকফাস্ট নিতে নিচে চলে যায়। তখন আমি ইমাকে জিজ্ঞেস করি, আম্মুকে খুব মিস করো তাই না? তুমি আসার পর থেকে আমি আর কাউকে মিস করছি না ভাবিমা। ইনফ্যাক্ট আমার লাইফের বেস্ট ডিসিশন হলো তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করা এবং তোমাকে ভাবি মা হিসেবে পাওয়া। আর তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে এখন থেকে ভাবি মা বলেই ডাকবো। তাই? তোমার যেটা মন চাই তুমি সেটা বলে ডাকো কেমন? আই লাভ ইউ ভাবিমা। আই লাভ ইউ টু সোনা। লাভ ইউ টু বাবা, আমার সোনা বাবা। তোমার ছেলে মেয়েকে আদর করা হয়ে গেলে আমাকে একটু আদর করো শোনা, আমার আদরের প্রয়োজন। আমিও তো মানুষ, আমারও কিছু চাহিদা আছে তাই না? তোমার তো সব স্পেশাল চাহিদা ভাইয়া। ইমা বেশি দুষ্টুমি করলে কিন্তু বিয়ে দিয়ে দেব, আর আমি আমার বউ ছেলে নিয়ে থাকবো কেমন? ওটা আর হচ্ছে না ভাইয়া, আমি আর এখন তোমার ঘাট থেকে নামছি না ভাইয়া। তখনই আমার স্বামী আমার কোলে শুয়ে পড়ে, আর আমি তখনই তার কপালে আলতো করে চুমু এঁকে দিই। চুমু দিয়ে ছেলের দিকে তাকাতেই দেখি আমার ছেলে আগেই আমার কাছে থেকে চুমু খাওয়ার জন্য তার গাল পেতে বসে আছে। তাই আমি ও আমার স্বামী আমাদের ছেলেকে চুমাতে চুমাতে ভরিয়ে দেই। তারপর তাদের তিনজনকে এক থালায় খাবার খাইয়ে দিই। খাওয়া শেষে আমার ছেলে আমাকে বলে, তুমি আমাকে সাঁতার কাটাইয়ে দাও। বাবা, আমি তো সাঁতার জানি না সোনা। আমি তোমাকে সাঁতার দিয়ে দেবো বাবা, তুমি আমার সাথে সুইমিংয়ে চলো। আর এই বাবুদের আম্মু, তুমিও চলো। হ্যাঁ, আপনারা ভুলে যান, আমি আপনাদের টাওয়াল প্যান্ট ও অলিভ অয়েল নিয়ে আসছি কেমন? ওকে সোনা। ওনাদের টাওয়াল প্যান্ট নিয়ে সুইমিং পুলে যেতেই দেখি দুই বাপ বেটা রোদের মধ্যে খালি গা হয়ে ডন বৈঠক মারছে। আমাকে দেখা মাত্রই ওরা আমার কাছে ছুটে আসে, আর আমি ওদের গায়ে তখন মালিশ করে দিই। ছেলেকে তেল মালিশ করে দিয়ে তার বাপকে তেল মালিশ করে দিই। আর তখনই খেয়াল করে দেখি আমার স্বামীর 6 প্যাক। ও মাই গড! কি হয়েছে? কিছু না জান, গিয়ে সুইমিং করুন। তারপর দুই বাপ বেটা মিলে সুইমিং করতে নামে। তখন ইমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর অমনি পিচ্ছুটা বলে ওঠে, ইমাপু, ইমাপু, তুমি আমার মামের কোলে টুইতে তার। আমার ভালো লাগছে তাই আমি শুনছি। ইমাপু কোলে টুইতে, তুমি আমাকে মামের কাছে দিয়ে তো। তারপর আমার স্বামী আমার ছেলেকে নিয়ে আমার কাছে আসে এবং আমি তাকে আমার কোলে তুলে নিই। তখন আমার ছেলে ইমার কানে
কো দিয়ে বলে। বাবু তুমিও তো, আমি আমার মামের কোলে তবু। তখন ওর বাবা ওকে বুঝিয়ে বলে। বাবা তুমি যেমন তোমার মমের বাবু, ইয়াপুও বাবু, তাই এমন করবে না কেমন? আচ্ছা বাবা। তারপর আমি আমার ছেলেকে গোসল করিয়ে ইমার সাথে ঘরে পাঠিয়ে দিই। আর ওরা যেতেই আমার স্বামী আমাকে চেপে ধরে বলেন, শুধু ছেলে মেয়েকে করলে হয়, তাদের বাপকেও তো আদর করতে হয়। তাই? হ্যাঁ, এখন তুমি আমাকে আদর করো। কোথায় আদর করব? এখানে এখানে এখানে। কোনখানে কোনখানে কোনখানে? আরে বাবা, গালে, কপালে, ঠোঁটে উম্মা দাও শোনা। আচ্ছা দিচ্ছি সোনা। এখানে তো দিলে, এখানে দেবে না? কোনখানে দিব গো? এই তো আমার ঠোঁটে। ইস, এই আপনি জানেন না ঠোঁটে চুমু দিলে বাবু হয়? কি? এই তুমি কি অবুঝ? না আমি বুঝি। তাহলে দাও। দিচ্ছি বাবু, দিচ্ছি, ওয়েট 1 মিনিট। তারপর আমি আস্তে করে আমার স্বামীর ঠোঁটের কাছে এগিয়ে যাই আর আলতো করে ওনার ঠোঁটের পাশে চুমু খেয়ে ওনাকে এক ধাক্কায় পুলে ফেলে দিয়ে বলি, এই যে মিস্টার স্বামী, আমাকে প্রিপেয়ার তো হতে দাও, তারপর তুমি না চাইতেও আমি তোমাকে উম্মা উম্মা দিয়ে ভরিয়ে দিব, কেমন? এখন আমি আসি, টাটা, বাই বাই বাবু। তারপর আমি এক দৌড়ে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি আর স্বামীকে দেখতেই উকি মারি। উকি মারতেই দেখি স্বামী আমার প্রেমিক পুরুষের মতো কিল্লায় ওয়ালায় স্মাইল দিয়ে আর একা একা বলছে, শোনা, তুমি যতই ধরাধরি খেলো, তোমাকে ধরবো তো আমি। কি ফাজিল স্বামী রে বাবা, এই স্বামী নিয়ে সংসার করব কেমনে? কপালে বউ নাই তোর বেটা খাটাস। ওমা, এ আমি কি বলছি, ওনার বউ আমি? কপাল করে এমন একখান স্বামী জুটিয়েছ যে শুধু পাগল না, ফুল পাগলও বটে। আমি কি পাগল? তোমাকে আমার পাগল বলে মনে হয়? ইয়ে মানে আপনি না ভুল শুনেছেন। না, আমি ঠিকই শুনেছি, তুমি আমাকে পাগল বলেছো। হ্যাঁ, তা আমি পাগল কার জন্য হয়েছি? সেটা আমি জানবো কি করে? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কেমন। তারপর আমার স্বামী আমার গালে আলতো করে চুমু এঁকে দেয় আর আমি এতে প্রচণ্ড রকমের লজ্জা পেয়ে যাই। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কেমন। আর তখনই আমার ছেলেটা এসে তার পাপাকে বলে, তুমি আমাকে চলে মামকে চুমু দাও কেন? এ মানে সরি বাবা, ভুল হয়ে গেছে আমার। তুমি দেবে নাকি তোমার মামকে চুমু? আমার সোনা বাবা দেখি। বাবা তুমি তোমার পাপার কাছে থাকো, আমি গিয়ে গোসল করে আসি, তারপর তোমাকে খাইয়ে দিব, কেমন? আচ্ছা মাম, ঠিক আছে। তারপর আমি সাবান নিতে যাই। সাবান নিয়ে শাড়ি পরতেই ঝামেলায় পড়ে যাই আমি, কারণ আমি শত চেষ্টা করেও আমার ব্লাউজের হুকগুলি লাগাতে পারছি না। আর তখনই রুমে আমার স্বামীর গলার আওয়াজ পাই। তাই লজ্জার মাথা খেয়ে আমার স্বামীকে গিয়ে বলি ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিতে। আর সেও আমার কথা শুনে হাসতে হাসতে হুকগুলো লাগিয়ে দেয় আর আমার হাত ধরে বলেন, তোমার মনে হয় না আমাদের বাইরে গিয়ে বেরিয়ে আসা উচিত? হ্যাঁ, কিন্তু ওদের ছেড়ে কোথাও কোথাও যাব না শোনা, ওদের সাথে করে নিয়ে যাব। তা কোথায় বেড়াতে যেতে চান আপনি? বেশি না শোনা, ৬০ গম্বুজ মসজিদে। তাই? হ্যাঁ শোনা, সকালে যাব, সারাদিন মজ মাস্তি করবো আর রাত ৮টা নাগাদ বাসায় ফিরে আসবো। আর ঠিক আছে মিস্টার স্বামী। আর হ্যাঁ, আজ থেকে এই গোছগাছ শুরু করে দাও, কারণ আমরা মঙ্গলবার সকালে সেখানে যাব, কেমন? ওকে, এখন খেতে চলেন, নইলে আবার ছুঁচো আপনার পেটে ডন বৈঠক মারতে শুরু করবে। চলো বাবুর আম্মু। তারপর আমরা ডাইনিংয়ে চলে যাই। ডাইনিংয়ে যেতেই দেখি আমার ইহান ও ইমা খাবার সার্ভ করছে। ওদের সার্ভ শেষেই আমি ওদের খাবার খাইয়ে দিই। খাবার খাওয়ার শেষে ইমার জন্য ওষুধ নিয়ে ওর রুমে যেতেই ও আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, ভাবি সত্যি করে বলো তো, তুমিও ভাইয়া কি কাল রাতে কান্না করার কম্পিটিশন করেছো? না, কেন? আসলে সকালে ভাইয়া ও তোমাকে দেখে মনে হলো তোমরা অনেক কান্নাকাটি করেছো, তাই। কই না তো, এমন কিছুই হয়নি সোনা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তুমি কলেজ যাবে না নাকি? দেখতে দেখতে তো 12 দিন হয়ে গেল বিয়ের। কি করে যাই তুমিই বলো? তোমার ভাইয়ের যে হাব ভাব দেখছি তাতে তো মনে হয় সে আমাকে শোপিস বানিয়ে রাখতে চাই। সে চাই আমি যেন গৃহিণী বা তার গিন্নি হয়ে থাকি। হ্যাঁ সোনা, ঠিকই বলেছ, আমি চাই তুমি আমার গিন্নি হয়ে থাকো। আর আমি এটাও চাই যে তুমি তোমার মতো মন খুলে বাঁচো, তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করো। হায় আল্লাহ, এই মানুষটাকে চিনতে এত ভুল করলাম আমি। সত্যি আমার স্বামীটা অনেক ভালো। কি হলো ভাবি, কি হলো ভাবছো? তোমার স্বামী তো তোমাকে পারমিশন দিয়েই দিয়েছে, সো এখন কি হলো তোমার? কিছু না। তোমার ভাই গেল কোথায়? আমি তো খেয়াল করে দেখিনি ভাবি।
আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ইহানের কাছে যাই, না হলে আবার কান্নাকাটি জুড়ে দিবে। ওকে ভাবি। দেন আমি রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার স্বামী ও ছেলে গলা ধরে ঘুমিয়ে আছে। তাই আমিও আমার স্বামীর পেছনে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই উনি এপাশ ফিরে আমাকে জড়িয়ে ধরেন। কি হলো, আপনি ঘুমাননি? না সোনা, ঘুম তো আসেনি, তবে হ্যাঁ, তুমি এসে গেছো, আমার ঘুম এসে গেছে। তাই? হ্যাঁ সোনা, বিশ্বাস করো, আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। আর তোমার স্বপ্ন মানে তো আমারই স্বপ্ন। আমি জানি দুষ্টু, এখন তুমি ঘুমাও। তাহলে তুমি আমাকে আদর করে দাও। হ্যাঁ দিচ্ছি। তারপর আমি আমার স্বামীকে ঘুম পাড়িয়ে দিই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে হলে গিয়ে বসতেই আমার ছেলে বায়না করে আমাকে বলে, মাম আমি দুধ খাবো। দুধলস? মানে তোমার ছেলে নুডলস খাবে? ও আচ্ছা, তাই বাবা? হ্যাঁ মাম মাম। আচ্ছা বাবা, তুমি পাপার কাছে বসো, আমি তোমার জন্য এক্ষুনি লুডুস বানিয়ে আনছি বাবা। না, তুমি বসো, ময়নাকে বাবার জন্য নুডলস বানিয়ে আনুক। না সোনা, সেটা হয় না, কারণ আমার ছেলে আমার কাছে লুডুস খেতে চেয়েছে, তাই আমি ওর জন্য লুডুস বানিয়ে আনবো, কেমন? লুডুস বানাতে কিচেনে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছেলে আমার শাড়ির আঁচল ধরে টানতে শুরু করে। কি হলো বাবা, কিছু বলবে? আমি তোমার কোলে উঠবো মাম। আচ্ছা বাবা, আসো। তোর মান আমার হয়। ওরে দুষ্টু ছেলে, উম্মা দিতে আসছো তুমি? আর একটা কথা, ও বলতে আততি। কি কথা বাবা? মাম তুমি বেটি বেটি দুধ বানাইও, আমার আর আমার পাপার দুধ অনেক ভালো লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আমার ছেলে তার বাপের কাছে চলে যায় আর আমি তাড়াতাড়ি ওদের জন্য লুডুস বানাই। লুডুস বানিয়ে রেস্টুরেন্ট স্টাইলে প্লেটে সার্ভ করে ক্যাপসিকাম ও রেড বেল পেপার দিয়ে ডেকোরেশন করি আমার ছেলে ও স্বামীর জন্য। আর তখনই হঠাৎ করে চামচ পড়ে যাওয়ার শব্দ হয়। চামচ উঠিয়ে সামনে তাকিয়ে দেখি লুডুসের প্লেট হাওয়া। হায় আল্লাহ, এ কি হলো? আমার ছেলে স্বামীকে খাওয়াবো কি? আচ্ছা, বাড়িতে আমার কোনো চোর স্যাচর ঢুকে পড়লো না তো? এখন কি হবে? তবে আমিও কম চাই না, পুলিশের মেয়ে প্লাস পুলিশের বউ, সো এসব চোর স্যাচরকে ঝেঁটিয়ে বিদায় করব। তাই আমি আমার শাড়ির আঁচল কোমরে গুজে ঝাঁটা হাতে নিয়ে ইন্ডাকশন রাখা টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। আর তখনই খেয়াল করে দেখি 5টা না 10টা না দুটো চোর চাদর মুড়ি দিয়ে 2 হাত দিয়ে লুডুস খাচ্ছে। বেটা চড়ে চড়ে মাস্টার তো ভাই, খাওয়াচ্ছি তোদের লুডুস। আর তখনই ইংলিশ অ্যাকশন মুভির মতো ঝাঁটার বাড়ি দিতেই যাই, অমনি আমি শুনতে পাই, পাপা পাপা এখান থেকে তোলো, মান দোকানে বোকা দিতে। ও মা, এ তো দেশে চোর নয়, এ তো আমার ইন্টারন্যাশনাল চোর। তাই আমি ঝাঁটা ফেলে কোমরে হাত দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং তখনই আবারও শুনতে পাই, পাপা মামের রান্না কত সুন্দর, কি টেস্টি। ঠিক বলেছিস বাবা, তোর মায়ের রান্না করা খাবার খুবই মজার। আহ, কি খাসা, কি খাসা। আর তখনই 2 বাপ বেটা চাদর খুলে একে অপরের টমেটো ক্যাসাপে ভূত হওয়া মুখটা দেখে হাসাহাসি করতে থাকে। আর অমনি আমি খপ করে দুটোর কান ধরে চিল্লানি দিয়ে ইমাকে ডেকে বলি, ইমা, ও ইমা, দেখে যাও, আমি চোর, থুক্কু, ইন্টারন্যাশনাল চোর ধরেছি আমি। ইমাও আমার কথা শুনে এক্সাইটেড হয়ে চোরের চেহারা দেখতে আসে এবং চোরের চেহারা দেখে হাসতে হাসতে ফ্লোরে পড়ে লুটুপুটি খাই। আর তখনই বাপ বেটা আমার হাত ধরে বলে, আসলে খাওয়া লোভ না, সামলাতে পারিনি। তা পারবেন কেন? তলি মাম, আর হবে না মা, আর কখনো কাঁপো না মা। ছেলের চেহারা দেখে বুঝতে পারছি ভয় পেয়ে গেছে ও। তাই 2 বাপ বেটাকে রাগ দেখিয়ে বলি, তোমাদের সরি তোমাদের কাছে রাখো, আর আমি তোমাদের ক্লথস চেঞ্জ করতে পারবো না, সো নিজেরা করে নিও, এবং আজকে তোমাদের পানিশমেন্ট হবে। তোমরা কেউ আজকে আমার কাছে শুবে না, আমি আমার ইমাকে নিয়ে শুবো। তারপর আমি ও ইমা ওদের ভেঙচি মেরে উল্টো দিকে ফিরে হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে যেতেই হাসতে হাসতে ইমা আমাকে জড়িয়ে ধরে বলে, ভাবি তো হ্যাঁ ঠিক করেছে। জানো এখন কি হবে? কি হবে? তোমার ছেলে তার বাপকে দোষী করে তারই গলা ধরে কাটবে। রিয়েলি? ইয়েস ভাবি। আমার না ওদের খুবই দেখতে ইচ্ছে করে ইমা। ওকে, আমি এখন দেখার ব্যবস্থা করে দিচ্ছি ভাবি। এই নাও ধরো, খালি জাগে কিচেন থাকে, পানি নিয়ে আসো। ওকে সোনা।
তারপর আমি খালি জগটা নিয়ে কিচেনে চলে যাই। সেখানে গিয়ে জাগে পানি ভরার সময় আর চোখে স্বামী ছেলের দিকে তাকিয়ে দেখি অনাথের মতো বসে আছে তারা। তখনই হঠাৎ করে ছেলের চোখে চোখ পড়তেই আমার ছেলে আমাকে দেখে মিষ্টি করে হাসি দেয়। আর আমি ওকে মুখ ভেঙচিয়ে সোজা জাগটা নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে বাপ ছেলে চেহারা মনে করে হাসতে শুরু করি। আর তখনই বাহিরে বাপ বেটার আওয়াজ পাই। আর তাই আমি ও ইমা দরজায় কান পেতে থাকি। আর তখনই শুনতে পাই আমার ছেলে তার বাপকে বলছে, পাপা তুমি এত তোলে কেন? তোমার জন্য আমার সাথে ল্যাগ করতে তুমি কত। আমি সরি বাবা, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো, সে আর তোমার সাথে রেগে থাকবে না, কেমন? আর তখনই বাইরে শুনতে পাই আমার ছেলে বলছে, চলো আমার বলা দেখতে কি। আশ্চর্য, আমার ছেলে এখন আবার ঘোড়া পেল কই, তাও আবার এত রাতে? তাই দরজা খুলে বাহিরে উকি মারি। উকি মারতেই দেখি আমার ছেলে তার বাবাকে ঘোড়া বানিয়ে তার পিঠে করে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে আর ইমার রুমের দিকে আসছে। ইভেন শুধু তাই নয়, আমার ছেলে ওর বাপের কান ধরে টানছে। ও বলছে, ওই গোড়া, ওই এত আত্মা তোলো দেন, তাড়াতাড়ি তোলো, আমি আমার মামের কাছে যাবো তো। বাপ বেটার কাণ্ড দেখে আমি ও ইমা মুখ চেপে হাসতে হাসতে দরজা লাগিয়ে দিই। তার কিছুক্ষণ পর দরজায় ঠকঠকানের শব্দ হয়। তাই আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি আর ইমা গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই আমার ছেলে বলে, বাপু আমার মাম কই? ঘুমাইছে। আমিও তোমার মামের কাছে ঘুমাইতে আসছি। এসে তো আমাকে উদ্ধার করেছিস ভাই। এই তোরা জামা কাপড় চেঞ্জ করে আসিসনি কেন? দেখো পাপা আমাকে বোকা দেয়। তুমি তো আমার সাথে রাগ করেছো তাই না? তাহলে ছেলের উপর রাগ দেখাচ্ছ কেন? কিন্তু কে শোনে কার কথা? আমার ছেলে ওর বাপের পিঠ থেকে নেমে শার্টটা খুলে ওটা দিয়ে নিজের মুখটা মুছে আমাকে জড়িয়ে ধরে, গালে গলায় কপালে চোখে চুমু খেয়ে বলে, আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলের কথা শুনে মনটা ভরে যায় আমার। তবুও চোখ বুঝে ছেলের কথাগুলো শুনতে থাকি। মাতৃত্বের স্বাদ মেয়েরা বিয়ের আগে ভোগ করে, আর আমি সেটা বিয়ের আগে থেকেই ভোগ করছি ইহান পেয়ে। আমার শাশুড়ি আম্মু যেতে যেতে আমাকে 3টা অমূল্য রত্ন দিয়ে গেছেন। তার ছেলে মেয়েগুলোকে আমাকে দিয়ে গেছেন, আর আমি ওদের আমার মতো করে মানুষ করছি। আমার স্বামী সত্যিই খুব ভালো একজন মানুষ, যাকে বলে মাটির মানুষ। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছেলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ইভেন তার বাবাও আমি চোখ খুলে আমার স্বামীর দিকে তাকাতেই সে আমার গালে চুমু খেয়ে বলে, প্লিজ ওর উপরে রাগ করে থেকো না। তারপর আমার উনি সাবান নিতে ওয়াশরুমে চলে যায়, আর আমিও আমার ছেলেকে ভালো করে বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেড়াতে যাওয়ায় গোছগাছ করতে থাকি। গোছগাছ শেষ করে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ছেলে ওর ব্রাশটা মুখে নিয়ে শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। তাই আমি পেছনে ফিরেই ওকে আমার কোলে তুলে নেই। তখন ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি আমাকে কতক্ষণ কোলে নেওনি তুমি জানো? ছেলের কথা শুনে আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরে আদর করে বলি, আমি সরি বাবা। আম্মু কখনো চলি বলবে না। ওরে দুষ্টু, দেখি বাবা চলো আমি তোমাকে গোসল করিয়ে দেই। তারপর ছেলেকে গোসল করিয়ে এনে ওর গা মুছিয়ে দেই। আর তখন ও আমাকে ঘোমটা দিয়ে বলে, আম্মু তোমাকে না বউ সাজলে অনেক সুন্দর লাগে। ও মা তাই? আম্মু দাঁড়াও দুষ্টু ছেলে, তোমাকে দেখাচ্ছি মজা। হ্যাঁ বলো। আমাকে বউ সাজলে নাকি অনেক সুন্দর লাগে, তোমার ছেলের বক্তব্য। কি তাই নাকি? পাপা তাহলে তোমার ছেলের বিয়ে দিয়ে দেয় কেমন? যেহেতু আমার বউকে বউ সাজলে ওর এত ভালো লাগে, নিজের বউকে বউ সাজলে ওর আরো বেশি ভালো লাগবে। পাপা তুমি পাতা আমার লজ্জা করলে। ওরে আমার লজ্জাবতী লতিকা রে, লজ্জায় তো মরে গেল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। তখন আমার উনি বলে, তোমাকে মেরুন কালারের শাড়ি ও ওয়েল বেঞ্চ মেকআপে না তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমরা শার্টস গম্বুজ মসজিদে যাওয়ার জন্য সেখানে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকি। দিঘির পাড়ে গিয়ে মাদুর বিছিয়ে খাবারের বাস্কেট নিয়ে সব পরিবারে বসি। আর তখনই আমার ছেলে ওর বাবাকে ওর সাথে ক্রিকেট খেলতে বলে, আর দুই বাপ্পাটা মিলে ক্রিকেট খেলতে শুরু করে। ক্রিকেট খেলতে খেলতে ছেলের বাপ খুব জোরে একটা ছক্কা হাঁকায়, আর সেই ছক্কা গিয়ে সামনে দাঁড়ানো এক আঙ্কেল
এক টাকে গিয়ে লাগে। আর তখনই আমার গুণধর স্বামী বেটা ফেলে পালিয়ে যায়, আর আমার ছেলে আমার বুকে এসে মুখ লুকোয়। আর তখনই ওই আঙ্কেল বলটা নিয়ে আমার কাছে ছুটে আসে। এখানে একটা লোক ও বাচ্চা মিলে ব্যাট বল খেলছিল না, তারা কই? আমি জানি না আঙ্কেল। কি আর বলবো, ফাজিল দুটো আমার টাক ফাটিয়ে পালিয়েছে। ওনার কথা শুনে আমি ও ইমা একে অপরের মুখ চাওয়াচাই করে মৃদু মৃদু হাসতে থাকি। তখন ওই আঙ্কেলটা ইহানকে আমার কোলে মুখ লুকিয়ে থাকতে দেখে বলে, ইয়েস, এই তো সেই পিস্তিটা। তখন ইমা ওনাকে চোখ রাঙিয়ে বলে, এই যে মিস্টার আঙ্কেল, দেখেন না ও খাচ্ছে, ওর খাওয়া ছেড়ে খেলতে যাবে? মানুষ আর পান না, তাই না?